হ্যালো, আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচ। তোমরা এতদিন এসএসসি ২৪ ব্যাচ নামে পরিচিত ছিলা। এসএসসি পরীক্ষা দিছো, এসএসসি পাস করছো এবং তারপরে এখন কলেজ ভর্তির অপেক্ষায় আছো। তোমরা জানো আমরা এসিএস থেকে কিন্তু এইচএসসির জন্য এসিএস ফিজিক্স ব্যাচ লঞ্চ করেছি এবং সেটার ক্লাস শুরু হতে যাচ্ছে আজকে থেকে। তো এই ক্লাসের আগেই তোমাদের জন্য একটা স্পেশাল ওরিয়েন্টেশন এবং গাইডলাইন ক্লাস হচ্ছে এইটা। এই ভিডিওটা যদি এইচএসসির 23, 24, 25 বা আরও সিনিয়র কেউ দেখে থাকো, তোমাদের কাছে একটা দাবি থাকবে, তোমাদের যে সমস্ত জুনিয়ররা এইচএসসি 26 ব্যাচে আছে, নতুন ইন্টারের লাইফ শুরু করবে, তাদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করে দিও। কারণ আমরা এই ভিডিওতে মূলত একদম ইন্টার লাইফের শুরু থেকে কিভাবে করে পড়াশোনা করা উচিত, কি কি ভুলগুলা স্টুডেন্টরা করে থাকে এবং সেগুলা করে থাকলে আলটিমেটলি এই যে লাস্ট পরের দিকে গিয়ে রিকভার করতে কষ্ট হয়, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং একই সাথে আমাদের এসিএস ফিজিক্সের ব্যাচে যে সমস্ত ফিচারগুলো আছে, এই ফিচারগুলো আসলে কিভাবে করে ইউজ করলে সে ম্যাক্সিমাম আউটপুট পাবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো এই জন্য আগে ভাগে ওদের সাথে একটু শেয়ার করে দিও। আর এইচএসসি 26 ব্যাচ আমরা এই ভিডিওতে কি কি নিয়ে কথা বলবো সেগুলো নিয়ে একটু আগে বলে রাখি। আমরা এখানে মূলত এসএসসি এবং এইচএসসির পার্থক্য নিয়ে কথা বলবো, যে এসএসসিতে তোমরা কিরকম পড়াশোনা করছো, কিরকম পড়ার প্রেশার ছিল, টাইম কেমন ছিল, আর এইচএসসিতে সেটা কেমন। এরপরে থাকবে এইচএসসি ফিজিক্স একদম শুরু থেকে কিভাবে করে পড়াশোনা করা উচিত, এবং লাস্টে থাকবে যে আমাদের এসিএস ফিজিক্স ব্যাচে যে সমস্ত ফিচারগুলো আছে সেগুলা কি কি এবং এগুলাকে তুমি কিভাবে করে কাজে লাগাতে পারো। সো চলো আমরা তাহলে শুরু করি। একদম প্রথমে আমরা হচ্ছে যদি দেখি এসএসসি এবং এইচএসসি, তোমরা এসএসসি 24 ব্যাচ, এখন কিন্তু এইচএসসি 26 ব্যাচ। তো তাহলে দেখি যে এসএসসিতে তোমরা আসলে কিরকম পড়াশোনা করছো, কি কি সাবজেক্ট ছিল, কি কি বই পড়ছো। সো এখানে কিন্তু সায়েন্সের ক্ষেত্রে তোমরা 4টা করে সাবজেক্ট পড়ছো, 4টা বই পড়ছো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। আর এইচএসসিতে যখন আসবা, এইচএসসিতে কিন্তু আমাদের পেপার আছে কয়টা। এইচএসসিতে আমরা যদি দেখি, এইচএসসিতে টোটাল সাবজেক্ট ওই 4টাই, কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য এখন 2টা করে বই, 2টা করে পেপার, ফিজিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট, কেমিস্ট্রি সেকেন্ড, ম্যাথ, বায়োলজি। সো তাহলে আগে বই যা ছিল এখন বইয়ের সংখ্যা কিন্তু ডাবল হয়ে গেছে। সো এই বইগুলা কি ছোট ছোট? দেখি বইয়ের যে পেজ সংখ্যা কেমন। এসএসসিতে অ্যাভারেজে তুমি 250 পেজের বই পড়ছো। এইচএসসিতে ওই এক একটা যে পার্টের কথা বললাম, ফিজিক্স ফার্স্ট পার্ট, ফিজিক্স সেকেন্ড পার্ট, এক একটা পেপারের যে বই, সেই বইগুলোর এভারেজ যদি আমি পেজ সংখ্যার কথা বলি তাহলে সেটা 550 করে। তাহলে দেখো প্রায় দ্বিগুণের বেশি। এরপরে আসো যে এসএসসিতে তোমরা সময় পাইছো কেমন। দেখো তোমরা যারা এসএসসি 24 ব্যাচ, তোমরা ক্লাস 9-এ ছিলা হচ্ছে 2022 সালে। সো 2022 সাল থেকে তোমরা এসএসসির জন্য পড়াশোনা শুরু করছো, তারপর 23 সালে ক্লাস 10-এ উঠছো, 24 সালের জানুয়ারি মাস গেছে, ফেব্রুয়ারি মাসে তোমরা পরীক্ষা দিছো। সো মোটামুটি 25 মাসের মতন একটা সময় কিন্তু তোমরা পাইছো, 2 বছর 1 মাস। আর এইচএসসির জন্য তোমরা আসলে সময় পাচ্ছ কেমন। তোমরা এইচএসসি দিবা 2026 সালে। সো এটা 24 সাল, 26 সালে পরীক্ষা দিবা। দেখো তো তোমাদের এই ফার্স্ট ইয়ার শুরু হয়ে যাবে এই বছরই। দেখা যাবে সামনের বছর 2025 সালের মাঝামাঝি তোমাদের সেকেন্ড ইয়ার হবে। কিন্তু এই যে সেকেন্ড ইয়ার কথাটা বলে, এই ইয়ার মানে আসলে 1 বছর হয় না। দেখা যায় সেকেন্ড ইয়ারে মানুষ সময় পায় 3 মাসের মতন। এবং 2026 সালের আমি যদি ওয়ার্স্ট কেস সিনারিও চিন্তা করি, তাহলে তোমাদের পরীক্ষা হবে 2026 সালের এপ্রিল মাসে। তাহলে একটু চিন্তা করে দেখো, তোমার হাতে 2 বছর সময়ও কিন্তু নাই। হিসাব করে দেখলে দেখা যাবে এইদিকে 7 মাস বাকি, ওইদিকে 3 মাস, 7 আর 3 10, আর 2025 সালের 12 মাস, তাহলে 22 মাসের মতন সময় পাচ্ছ। সো 21 থেকে 22 মাসের মতন সময় পাচ্ছ পুরা এইচএসসিটা কাভার করার জন্য। এখন দেখি যে এসএসসিতে যেরকম সহজ সহজ পড়াশোনা ছিল, এইচএসসিতেও কি আসলে এরকম সহজ সহজ পড়াশোনা? বিষয় হচ্ছে অবশ্যই না। এসএসসিতে যেরকম তুমি যখন সার্কিট সলভ করছো, সিরিজ প্যারালাল, হ্যাঁ, ওই যখন রোধ সিরিজে থাকে, দুইটার অ্যাক্রসে বিভব কত, প্যারালাল থাকলে কার মধ্যে কত কারেন্ট যাচ্ছে, এই ধরনের ম্যাথগুলো আমরা করছি। সো এইচএসসিতে কিন্তু আসলে বেসিক কনসেপ্টের তো আর কোনো চেঞ্জ নাই, কিন্তু দেখা যায় নতুন আরো অনেক কিছু কনসেপ্ট এখানে অ্যাড হবে এবং ডিফিকাল্টি লেভেল কিন্তু আগের তুলনায় বাড়বে। এখন দেখা যাবে সার্কিটের মধ্যে ট্রানজিস্টর ঢুকে গেছে, ডায়োড ঢুকে গেছে, ক্যাপাসিটর ঢুকে গেছে। সো এরকম বিভিন্ন টাইপের প্রবলেম কিন্তু আমরা দেখব। সো ডিফিকাল্টি কিন্তু এসএসসির মতন চিন্তা করলে হবে না। অবশ্যই যেহেতু উপরে উঠছো, উপরের ক্লাসে, তাহলে ডিফিকাল্টি কিন্তু আগের তুলনায় একটু বেশি। এখন আসো যে আমাদের এসএসসি রেজাল্টের যে অ্যাপ্লিকেশন, এসএসসি রেজাল্ট দিয়ে আসলে কি হয়েছে আমাদের। এসএসসি রেজাল্ট আলটিমেটলি
তোমার দেখা যাবে যখন বিভিন্ন ভর্তি পরীক্ষার ফর্ম তুলবা, সেখানে কিছু কিছু ভার্সিটিতে হয়তোবা এসএসসির রেজাল্টটা ম্যাটার করে। বিশেষ করে মেডিকেলের কথা বললে এসএসসির একটা মার্ক দেখে, কিন্তু এটার ওয়েট আসলে এইচএসসির তুলনায় অনেক কম। এসএসসির যে রেজাল্ট, এটা কিন্তু মূলত তোমার আসলে কোন কলেজে পড়বা সেই জিনিসটাকে ঠিক করে দেয়। তোমার ইউনিফর্ম কালার কি হবে, যে তুমি আসলে কোন কলেজে পড়বা, সেইটা কিন্তু এসএসসি রেজাল্টের ভিত্তিতেই আসলে এখন হচ্ছে। এখনো কলেজে ভর্তি হওয়া শুরু হয় নাই, ভর্তি শুরু হলেই তখন দেখবা যে এসএসসি রেজাল্টের উপরেই তো সবকিছু হচ্ছে, কে কত মার্কস পাইছো তার উপরে। কিন্তু এইচএসসি রেজাল্ট যেটা, এইটা কিন্তু বলা যায় একরকম বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এইচএসসি রেজাল্টটাই তার প্রফেশন কোন দিকে যাবে সেইটাকে ঠিক করে দেয় বেশিরভাগ মানুষের ক্ষেত্রে। কারণ এইচএসসি পরীক্ষার যে রেজাল্ট, এই রেজাল্টের উপরে ভিত্তি করে তুমি বিভিন্ন ভর্তি পরীক্ষার ফর্ম তুলতে পারবা, এবং কোন জায়গায় ভর্তি পরীক্ষা দিতে পারবা তার উপরেই তো নির্ভর করবে যে তুমি কোথায় ভর্তি হবা। সো এবং যেখানে ভর্তি হবা বেশিরভাগ মানুষই তো আসলে সেই প্রফেশনের দিকেই যায়। সো আলটিমেটলি তোমার এইচএসসি রেজাল্টটা কিন্তু ওই তোমার প্রফেশনের জন্য একটা ফাউন্ডেশন। সো তাহলে এইচএসসি রেজাল্ট কিন্তু তুমি কি কাজ করবা, দেখো এখানে ওয়ার্ক কথাটা লেখা আছে, WORK, তুমি কি ধরনের কাজ করবা সেইটা কিন্তু তোমাকে ঠিক করে দিবে যে তুমি কি ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, পাইলট হবা, নাবিক হবা, কি হবা। সো এগুলা কিন্তু তোমার এইচএসসি রেজাল্টের উপরে বেস করেই আসলে ঠিকঠাক হবে। সো তার মানে আমাদের স্কুল লাইফ শেষ, 10 বছর ধরে যে স্কুল লাইফ ছিল সেই স্কুল লাইফটা শেষ করে ফেললাম, খুব সুন্দর একটা জীবন ছিল। এখন আমরা আসল যে যুদ্ধ সেই যুদ্ধের মধ্যে আসলাম। সো দেখো এইখানে আমাদের নর্মাল মানুষের যে ট্রানজিশনটা থাকে, লাইফের যে ট্রানজিশন, সেইটা আসলে কেমন, এটা চলো আমরা একটু দেখি। যে প্রথমে তুমি কিন্ডারগার্টেনে ছিলা, এরপরে তুমি একটু বড় হইছো, তুমি স্কুলে গেছো, ধরো এসএসসি পরীক্ষা দিছো, এরপরে তুমি আরেকটু বড় হইছো, তুমি এখন এইচএসসিতে আসো, তুমি হচ্ছে কলেজে যাবা, এবং আরো কিছু বছর পরে তুমি একটা ভার্সিটিতে ঢুকবা এবং সেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবা। সো এটা হচ্ছে স্বাভাবিক মানুষজনের যেই ট্রানজিশনটা যারা পড়াশোনার লাইনে থাকে। সো এখন দেখো তোমাদের অবস্থাটা আসলে কোন জায়গায়, সেইটা যদি আমরা একটু দেখতে চাই যে লেটস সি হোয়াট ইজ ইওর প্রবাবল ট্রানজিশন, তোমার ট্রানজিশনটা কেমন হতে পারে সেটা চলো আমরা একটু দেখে ফেলি। যে তুমি এখন এই অবস্থাতে আসো, এটা তুমি, হ্যাঁ, কেবল এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে, এখন কোনো পড়াশোনার চাপ নাই, খুব রিল্যাক্সড অবস্থায় আসো, এটা হচ্ছে তুমি। এখন তোমার এখানে দুইটা কাহিনী হইতে পারে। একটা হতে পারে যে তুমি এখন যে সময়টা পাচ্ছ এই সময়টা তুমি পড়াশোনার কাজে লাগাচ্ছ, এবং আরেকটা হতে পারে যে তুমি এখন অনেক চিল মুডে আসো, যে আরে এখন পড়াশোনা করে কি লাভ, একটু চিল করি। সো আমরা আসলে এখন দেখাতে চাই, যেহেতু আমরা গত 10 বছর ধরে এই লাইনে আসি, আমরা বহুত স্টুডেন্ট দেখছি, কে কিরকম পড়াশোনা করলে বা কার লাইফ স্টাইলটা কেমন হলে তার আউটকাম কি হয়, এগুলা গত 10 বছর ধরে আমরা দেখে আসছি। শুধু তাই না, আমাদের সাথে যারা ছিল, যে সমস্ত ফ্রেন্ড সার্কেল ছিল, তাদেরকেও আমরা দেখে আসছি। সো সেই এক্সপেরিয়েন্সের ভিত্তিতে আমরা একটা প্রবাবল ট্রানজিশন কোন ক্ষেত্রে কি হতে পারে, যারা স্টাডি করবে তাদের প্রবাবল ট্রানজিশন কি হতে পারে, এবং যে এখন চিল করতেছে এবং পুরো ইন্টার লাইফ চিল করে কাটাবে তাদের ট্রানজিশনটা কি হতে পারে, সেইগুলো একটু একটা গ্লিম্পস দেই চলো। সো প্রথমে আসো যারা পড়াশোনা করবে, যারা এখন পড়াশোনা নিয়ে সিরিয়াস হয়ে গেছে, তারা কি করে, তারা এখন সারাদিন প্র্যাকটিস করছে, বাসায় বসে পড়াশোনা করা শুরু করে দিছে, যা ক্লাস হচ্ছে ক্লাস নোট নিচ্ছে, বাসায় প্র্যাকটিস করছে, এবং খুব স্বাভাবিকভাবেই যারা পড়াশোনা করবে, যারা পরিশ্রম করবে, তারাই কিন্তু ভালো রেজাল্ট করবে, তাই না? এটা তো অস্বীকার করার উপায় নাই যে ভালো পড়াশোনা করছে, রেগুলার প্র্যাকটিস করছে, তার রেজাল্ট ভালো হবে না তো কার ভালো হবে? অবশ্যই তার রেজাল্ট ভালো হবে। এবং যখন অ্যাডমিশন টেস্টের সময়টা আসবে তখন কিন্তু তার রেজাল্ট নিয়ে চিন্তা করা লাগবে না, যে আমার এইচএসসি রেজাল্ট এমন ছিল, আমি কি কোনো ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবো নাকি পারবো না, আমি কি বুয়েটের ফর্ম তুলতে পারবো, আমি কি মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে বসলে আমার কি আগে থেকেই কিছু মার্ক কাটা যাবে, ইস আগের থেকে মার্ক কাটা গেলে আমি এখন তো কিভাবে কভার করব। সো এই ধরনের টেনশন কিন্তু তার থাকবে না, যেহেতু তার গুড গ্রেডস আছে, রেজাল্ট ভালো আছে, তাহলে সে কিন্তু খুব সুন্দর মতন নিশ্চিত থাকতে পারবে সে সব জায়গায় পরীক্ষা দিতে পারবে। তাহলে তার এখনকার চিন্তাটা কি হবে, ভর্তি পরীক্ষার ওই 3 মাসের সময় তার চিন্তাটা হবে যে আমি কিভাবে বুয়েটের একটা প্রশ্ন আসলে সেটা সলভ করব, কিভাবে আমি যে কোনো একটা ভর্তি পরীক্ষার প্রশ্নকে অ্যাপ্রোচ করব, কিভাবে আমি আমার স্কিলটা আরেকটু বিল্ড আপ করব, কিভাবে আরো কঠিন ম্যাথ ভালোভাবে সলভ করব।
কিভাবে একটা পারা ম্যাথ অন্যরা যেটা পারে আমি সেটা পারবো এবং অনেক দ্রুত করতে পারবো, এইগুলা নিয়ে তখন তার অ্যানালাইসিস চলবে, এইগুলা নিয়ে তার ব্রেইন স্টর্মিং হবে। এবং খুব স্বাভাবিকভাবেই যারা এরকম একটা রেগুলারিটির মধ্যে থাকবে তারাই কিন্তু তাদের যেই লক্ষ্য সেই লক্ষ্য অনুযায়ী পরে বুয়েটে ভর্তি হতে পারবে, ডিএমসিতে ভর্তি হতে পারবে বা ঢাকা ভার্সিটিতে ভর্তি হতে পারবে। এবং এই যে স্টাডিং অ্যাট, এটা কোথায় দেয়? ফেসবুকে দেয়। সো ফেসবুকে তখন স্ট্যাটাস দিয়ে দিবে বা একটা ইভেন্ট দিয়ে দিবে যে স্টাডিং অ্যাট বুয়েট বা স্টাডিং অ্যাট ডিএমসি, স্টাডিং অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। সো এটা হচ্ছে তাদের যে ট্রানজিশনটা। বেশিরভাগ মানুষ যারা এরকম পড়াশোনা রেগুলার করে যায়, রেগুলার প্র্যাকটিস করে যায়, তারা কিন্তু তাদের যে লক্ষ্য, তাদের যে গোল সেটাতে অ্যাচিভ করতে পারে। শুধু কি এই তিনটাই না, এখানে কিন্তু আরও অনেক ভালো ভার্সিটি আছে। চুয়েট আছে, কুয়েট আছে, রুয়েট আছে, এমআইএসটি আছে, আইইউটি আছে, ঢাকা মেডিকেলের পাশাপাশি আরও অনেক মেডিকেল আছে। সো আরও অনেক ভালো ভার্সিটি আছে, আর্মি, নেভি, পাইলট, যার যেটা টার্গেট থাকে, যার যেটা গোল থাকে, সেই গোলটা কিন্তু সে অ্যাচিভ করতে পারে। বুঝলাম। তাহলে যারা পড়াশোনা করছে তারা কিন্তু ভালো একটা রেজাল্ট করে, অ্যাডমিশনের জন্য ভালো মতো প্রস্তুতি নেয় এবং তারপরে তাদের যে অ্যাডমিশনের যে টার্গেটটা থাকে সেটা তারা অ্যাচিভ করতে পারে। এখন আসো একটু দেখে নেই যারা সারাদিন চিল করতেছে। এই যে তোমরা এখন যারা আছে যে ভাই এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, চিল, এখন তো পড়াশোনা নাই, একটু চিল করি, একটু মজা করি। সো দেখো তারা নর্মালি কি করে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় একটা ছবি নিজের পোস্ট করলো, পোস্ট করার পরে দেখি তো কিছুক্ষণ পর পর চেক করে যে কয়টা রিয়াক্ট আসলো, একটু দেখি, বা দেখি কে কে কমেন্ট করলো, মেসেঞ্জারে একটু নোটিফিকেশন দেখে। সো এরকম করে দেখা যায় ওই চিল করতেছে, চিলটাকে আবার ফেসবুকে শো অফ করে, সেই শো অফের আবার রিয়াকশন দেখতে যায়। সো আলটিমেটলি দেখা যায় যে অনেক সময় কিন্তু নষ্ট হয় সোশ্যাল মিডিয়ায়। এবং এই যে সোশ্যাল মিডিয়া ইউজ করার একটা অভ্যাস এখানে তৈরি হয়ে যায়, এটা পুরো ইন্টার লাইফ জুড়েই তাকে সময়টা নষ্ট করতে থাকে। সো ভালো কথা, সোশ্যাল মিডিয়ায় দিলাম এবং খুব স্বাভাবিকভাবে যখন তুমি পড়াশোনা কম করছো, যখন সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করছো বা যে কোনোভাবে সময় নষ্ট করছো, পড়াশোনার পিছনে সময় দিচ্ছ না, তাহলে কি হবে? রেজাল্ট খারাপ হবে, এইচএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ হবে। এখন আসো, যদি রেজাল্ট খারাপ হয় তখন এটার কনসিকোয়েন্স কি? খুব স্বাভাবিকভাবেই তখন কিন্তু অ্যাডমিশন টেস্ট যেগুলো থাকবে, অনেকগুলো জায়গাতে ফর্মই তুলতে পারবে না। হয়তো বুয়েটে ফর্মই তুলতে পারবে না, ঢাকা মেডিকেলে যে সমস্ত পরীক্ষা হয় সেখানে ফর্ম তোলা যায়, কিন্তু দেখা যায় যে আগের থেকে এসএসসি এইচএসসির মার্ক যদি কম থাকে, গ্রেড যদি কম থাকে, তাহলে পরীক্ষাতে বসার আগেই কিন্তু মার্ক কিছুটা কম থেকে তারপরে শুরু করতে হয়। এবং অনেক ভার্সিটি আছে যেগুলো ফর্মই তোলা যায় না এইচএসসির রেজাল্ট খারাপ হইলে। তাহলে সে তখন ওইগুলা নিয়ে টেনশন করবে। তার তখন টেনশন, আমি কোন জায়গায় পরীক্ষা দিতে পারবো, কোন জায়গায় পরীক্ষা দিতে পারবো না, ফালতু জিনিস নিয়ে টেনশনে পড়ে থাকবে সারাদিন। এবং তারপরে কি হবে? দেখা যাবে যাদের বাপমার অনেক টাকা আছে তারা দেখা যাবে যে অনেক এক্সপেন্সিভ একটা সলিউশন খুঁজে নিবে যে না ঠিক আছে, ভার্সিটিতে পড়তে চাই, তাহলে ঠিক আছে আমি একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হই। অথবা কি হবে? দেখা যাবে যে যেহেতু টাকা পয়সাও নাই, রেজাল্টও ভালো হয় নাই, তাইলে এখন আমি ন্যাশনাল একটা ভার্সিটিতে ভর্তি হয়ে যাই। সো আমি এটা বললাম, তার মানে এই না যে ভাইয়া প্রাইভেট ভার্সিটিতে গেলে কি তাহলে জীবন শেষ। জীবন শেষ হওয়ার কিছু নাই। এখানে আমি জাস্ট বলছি যে তুমি যদি এইচএসসি লাইফটাকে হেলায় নষ্ট করো, বা যারা এরকম হেলায় নষ্ট করে তাদের এইরকম কনসিকোয়েন্স হয়, তাদের রেজাল্ট আলটিমেটলি এটা হয়। হ্যাঁ, এখন এরপরে এই যে কোনো একটা ভার্সিটিতে ভর্তি হলো, হওয়ার পরে সে যদি আরো পরিশ্রম করে অন্য লাইনে, তাইলে তার দেখা যাবে সে জীবনে অনেক উন্নতি করতে পারবে, সেটা ডিফারেন্ট ইস্যু, সেটা তখনকারটা তখন দেখা যাবে। কিন্তু আমি যদি জাস্ট এইটুকু পিরিয়ডের কথা চিন্তা করি যে আমি একটা ভালো ভার্সিটিতে ভর্তি হতে চাই, যেহেতু আমাদের হাতে এখন সময় আছে, সুযোগ আছে, কেন আমি বেস্টটার দিকে টার্গেট করব না? সো যদি বেস্টটার দিকে টার্গেট করি, সেইটার পার্সপেক্টিভ থেকে দেখলে এইটা কিন্তু এক ধরনের ফেইলিয়ার, যে আমি ভর্তি পরীক্ষায় বসতেই পারলাম না বা ভর্তি পরীক্ষায় দিয়ে চান্স পাইলাম না। তাহলে আমার দুই রকম সলিউশন, একটা হচ্ছে বাপমার টাকা খরচ করা, আর একটা হচ্ছে কোয়ালিটি স্যাক্রিফাইস করা। তুমি চিন্তা করে দেখো, একটা প্রাইভেট মেডিকেলে যদি কেউ পড়তে চায় তাহলে এখন বাংলাদেশে 35 থেকে 40 লাখ টাকা পর্যন্ত খরচ হয়। একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে গেলে 10 থেকে 12 লাখ টাকা খরচ হয়। তো এত বছর বয়স তোমার হয়ে গেছে, তখন কিন্তু বাসা থেকে আসলে টাকা পয়সা নিচ্ছ, এই জিনিসটা নিজের কাছেই অনেক খারাপ লাগবে। সো তখনকার সিচুয়েশনটা একটু চিন্তা করো, যে তোমার আব্বু আম্মু অলরেডি তোমার পিছনে 12 বছর ধরে পরিশ্রম করে গেছে, তোমার পিছনে অলরেডি কিন্তু বড় রকম একটা ইনভেস্টমেন্ট আছে। এরপরে এখন ভার্সিটিতে উঠার পরে যেখানে তোমার ফ্যামিলি চালানোর কথা, বা তোমার নিজেকে অ্যাটলিস্ট, ফ্যামিলি চালানোর কথা বাদ দিলাম, তোমার নিজেকে অ্যাটলিস্ট নিজের খরচটা বহন করার সামর্থ্য থাকা উচিত, সেইখানে তুমি উল্টা কি করতেছো? বাপ মার টাকা আরও খরচ করে দিচ্ছ।
সো আমরা ডেফিনেটলি আমাদের হাতে যেহেতু এখনো সময় আছে, সুযোগ আছে, কেন আমরা ওইটাকে টার্গেট করব? সো তাইলে দেখো যে আমাদের হাতে, যদি আমি বলি তোমরা এখন আসো এখানে 2024 সাল, 2026 সালে তুমি দুই জায়গাতে থাকতে পারো। একটা হচ্ছে তোমার যে কোনো পছন্দের ভার্সিটি, আরেকটা হচ্ছে তোমার এইরকম একটা আফসোসের একটা জায়গা। সো দেখো, আমি আবারও বারবার করে বলতেছি, এটা আবার অন্যভাবে নিও না কেউ যে ভাই তাহলে যারা প্রাইভেট ভার্সিটিতে পড়তেছে ওনারা কি মানে শেষ হয়ে গেছে জীবন? জীবনেও না, ওইটা বলছি না। বিষয় হচ্ছে লাইফের যে কোনো সময় থেকেই তুমি যদি ঘুরে দাঁড়াতে চাও তাহলে সেটা সম্ভব। কিন্তু বলতো, এই যে বুয়েটে পড়া, মেডিকেলে পড়া, ঢাকা ভার্সিটিতে পড়া, বা যে কোনো একটা ভালো ভার্সিটি বা যে কোনো একটা পাবলিক ভার্সিটিতে চান্স পেয়ে পড়াশোনা করা, এইটার সুযোগ তো ভাই লাইফেই একবারই আসবে। এরপরে তুমি এখান থেকে জীবনে যতই উন্নতি করো না কেন, এই জিনিসটা আসলে আর পাচ্ছ না। সো ওইটার পার্সপেক্টিভ থেকে যদি দেখো যে ভালো একটা ভার্সিটি তোমাকে কি করবে, ভালো একটা ভার্সিটি তোমাকে ভালো একটা নেটওয়ার্ক দিবে, ভালো একটা পরিবেশ দিবে পড়াশোনার। সো দেখা যাবে যে যেটা হয় খুব স্বাভাবিকভাবে, যখন আমি বুয়েটে পড়ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতেও পড়ছি। সো বুয়েটে আমি যখন দেখছি আমার আশেপাশে যে সমস্ত ফ্রেন্ডরা ছিল, তারা সারাক্ষণ দেখা যেত কিছু একটা নতুন কিছু নিয়ে চিন্তা করতেছে, বা পড়াশোনার পিছনে দিচ্ছে, বা দেখা গেছে যারা একটু রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করতে ভালোবাসে তারা ওইগুলা নিয়ে কাজ করছে। তো সব টাইপের কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল ছিল। এবং যারা সিনিয়র, যে আমি যদি এরকম দেখি যে আচ্ছা দেখি তো কোনো একটা বড় কোম্পানির টপ পজিশনে কারা আছে, টপ পজিশনে গেলে দেখা যাবে হয় বুয়েটের কেউ আছে, না হলে ঢাকা ভার্সিটির কেউ একজন আছে। অথবা তুমি যদি বাইরে রিসার্চের কথা চিন্তা করো, যে কোনো একটা ভার্সিটিতে তুমি যদি বাইরে পরে মাস্টার্স করতে যাও, পিএইচডি করতে যাও, তখন এই সিনিয়র যারা থাকে ওই ভার্সিটির নেটওয়ার্কের মধ্যে, যে সমস্ত সিনিয়ররা থাকে, তারা কিন্তু তোমাকে অনেকভাবে সাপোর্ট দেয়, হেল্প করে। বুয়েটে অনেক আমাদের সিনিয়র ভাইয়াপুরা আছে যারা বাইরে মাস্টার্স করতেছে, পিএইচডি করছে, যারা জব করছে। সো যখন দেখে তার ভার্সিটির একজন জুনিয়র তার কাছে হেল্প চাচ্ছে, তখন কিন্তু তারা খুব মানে অনেক মানে অ্যাপ্রিসিয়েট করে এবং অনেক ভালোভাবে তারা হেল্প করার জন্য আগায় আসে। সো তাহলে কেন আমি অত সুন্দর পরিবেশ, এত সুন্দর নেটওয়ার্ক কেন আমি চাইবো না? সো বিষয় হচ্ছে, প্রাইভেট ভার্সিটি বা ন্যাশনাল ভার্সিটিতে পড়লে তোমার সুযোগ থাকবে, অবশ্যই অনেক সুযোগ থাকবে, কিন্তু অবশ্যই ওই জায়গাগুলোতে সুযোগ অনেক অনেক গুণে বেশি। সো তাহলে আমাদের এখন 2024 সাল থেকে অবশ্যই টার্গেট করা উচিত কোনটা? টার্গেট করা উচিত যে না, আমি ভালো একটা ভার্সিটিতে ঢুকতে চাই, ভালো একটা নেটওয়ার্কের মধ্যে থাকতে চাই, ভালো একটা পড়াশোনার পরিবেশের মধ্যে থাকতে চাই। এবং তুমি তো জানো যে তুমি আসলে দেখবা তোমার আশেপাশের সার্কেল যেমন, তুমি আসলে তাদের অ্যাভারেজ। এই জিনিসটা আমি একদম আমার লাইফ থেকে টের পাইছি। আমি যখন স্কুলে ছিলাম, দেখা যেত আমি এই সমস্ত আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল, তারা অধিকাংশই দেখা যেত সারাদিন খেলাধুলা করতেছে, চিল করতেছে, মজা মাস্তি করতেছে, রেজাল্ট খুব একটা ভালো না। সো আমারও স্কুলে থাকতে রেজাল্ট খুব খারাপ হয়েছে। কলেজে ওঠার পরে আমার কলেজ চেঞ্জ হয়ে গেছে। আমার স্কুল ছিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, কলেজে উঠছি আমি হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ছিল আমার। সো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে একদম প্রথম থেকেই আলহামদুলিল্লাহ আমার ফ্রেন্ড সার্কেল ছিল অনেক সিরিয়াস, এবং পড়াশোনায় যেহেতু তারা সিরিয়াস, আমি তাদের সাথে আছি। আমি না চাইতেও আমার পড়াশোনা দেখা যেত তাদের সাথে, ওই যে থাকে না একটা আবেশ কাজ করে, তো এরকম একটা আবেশ আমার মধ্যে কাজ করতো। এবং ওই যাদের সাথে থাকতাম তারা যেহেতু সারাক্ষণ পড়াশোনা নিয়ে কথা বলতেছে, তাহলে ওদের সাথে থাকতে গেলে আমাকেও তো পড়াশোনা নিয়েই কথা বলতে হবে, তাহলে আমাকেও পড়াশোনা করতে হবে। সো এই যে পরিবেশটা বা তোমার ফ্রেন্ড সার্কেল, এটা আসলে তোমাকে দারুণভাবে ইম্প্যাক্ট করবে। এবং বুয়েটেও আমি যখন গেছি, বুয়েটে যে সারাদিন পড়াশোনা করছি এরকম না, কিন্তু আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল তারা আসলে মানে তাদের রেজাল্ট অনেক ভালো ছিল, এবং তাদের রেজাল্ট ভালো ছিল, আমি তাদের সাথে ছিলাম। সো দেখা গেছে যে তাদের সাথে থাকতে থাকতে পড়াশোনার মধ্যে আমি কিভাবে চলে গেছি আমি নিজেও টের পাই নাই। সো আলটিমেটলি আমারও রেজাল্ট আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল। সো এই জন্য পড়াশোনার যে পরিবেশ, এই পড়াশোনার ভালো একটা পরিবেশটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো তোমরা কেন এখন যেহেতু সুযোগ আছে, কেন আমি একটা ভালো পরিবেশ চাইবো না, কেন আমি একটা ভালো ভার্সিটিতে যেতে চাইবো না? সো অবশ্যই আমাদের টার্গেট থাকবে এইটা। এরপরে যদি আমাদের ভাগ্যে না থাকে, নসিবে না থাকে, সেটা পরে আলাদা হিসাব। যারা পরিশ্রম করে, পরিশ্রম কখনোই বৃথা যায় না, জীবনে কখনোই বৃথা যায় না। কিন্তু আমার হাতে যেহেতু এখন সুযোগ আছে, কেন আমি বেস্টটা টার্গেট করব না, তাই না? ওকে, সো আমরা 24 সালে এখন এখানে আসি। তুমি যখন 26 সালে যাবা, তখন আমরা যাতে সবাই এরকম কোনো একটা জায়গাতে থাকতে পারি, এটা আমাদের টার্গেট। সো এবার আসো, এখনই কেন শুরু করব পড়াশোনা করা? যে ভাইয়া ঠিক আছে, বুঝলাম, আমাদের তো এখনো কলেজে ক্লাসই শুরু হয় নাই, আমরা তো এখনো বইপত্রই কিনলাম না, এখনই কেন আমরা পড়াশোনা শুরু করতে যাব?
সো দেখো অলরেডি কিন্তু তোমরা দেখছো এইচএসসিতে কিন্তু সময় তুলনামূলকভাবে কম থাকে। সো যারা আগে শুরু করে তারা কিন্তু সময়ের একটা অ্যাডভান্টেজ পায়, তারা কিন্তু যারা আগে শুরু করে তারা সময় বেশি পায়, এটা খুব স্বাভাবিক। এবং আমি এইটা আগে শুরু করার সুফলটা পুরো ইন্টার লাইফে খুব ভালো মতন পাইছি। আমি যখন কলেজে উঠছি, অনেকে আমার ফ্রেন্ডরা ছিল যারা কলেজ থেকে পড়াশোনা শুরু করছে, অনেক ক্লাসমেট ছিল যারা কলেজে উঠে তারপর পড়াশোনা শুরু করছে। আমি এইচএসসির পড়াশোনা শুরু করছিলাম এসএসসি পরীক্ষা শেষ হওয়ার 7 দিন পরে। আমি যে ফ্রেন্ড সার্কেলের সাথে মিশছিলাম নতুন নতুন কোচিংয়ে ভর্তি হওয়ার পরে, সো তারা একদম সিরিয়াস। সো তাদের সাথে থাকতে থাকতে দেখা গেছে আমিও এসএসসি পরীক্ষার একদম 7 দিনের মধ্যে এইচএসসির জন্য পড়াশোনা শুরু করে দিছিলাম। সো তখনও অনেকে বলছিল যে এত আগে পড়াশোনা করে কি হবে, এত আগে কেন শুরু করতেছি, কিন্তু এই যে অল্প অল্প করে পড়াশোনা তখন থেকে শুরু করছিলাম, এইটা আমাকে পুরো ইন্টার লাইফে দারুণ একটা অ্যাডভান্টেজ দিছে। কারণটা কি, যখন তুমি এসএসসিতে ছিলা তখন চ্যাপ্টারের সংখ্যা কম ছিল, কিন্তু স্কুলে কর্মদিবস ছিল অনেকগুলা। দেখা যেত যে একটা অধ্যায় পড়ানোর জন্য যে সময় দরকার সেটা তো আছেই, তার থেকে আরো বেশি সময় আছে। সো স্যারদের কিন্তু পুরাটা পড়াইতে, ভালো মতন কভার করতে, যথেষ্ট ম্যাথ প্র্যাকটিস করাতে কোনো কষ্ট হয় নাই, সমস্যা হয় নাই। কিন্তু এইচএসসির সিলেবাসটা আসলে হিউজ, এবং কলেজের কর্মদিবসের কথা চিন্তা করলে এটা অনেক কম। দেখা যাবে তুমি কলেজে ওঠার 1 মাসের মধ্যেই তোমার কলেজের পরীক্ষা শুরু হয়ে গেছে, এবং একটা চ্যাপ্টার 3 থেকে 4টা ক্লাসের মধ্যে শেষ করা দিচ্ছে। যেখানে দেখা যাবে তুমি যদি আমাদের ইউটিউবের চ্যানেলের ক্লাসগুলো দেখো, সেইগুলোতেই এক একটা চ্যাপ্টারের উপরে 15-20 ঘন্টার করে ক্লাস আছে। সো তাহলে যেই কন্টেন্ট, যেই পড়াশোনাগুলা 15-20 ঘন্টা ধরে পড়ানো হয়েছে, সেগুলা যদি এখন কলেজের ক্লাসে 3-4 ঘন্টায় শেষ করে দেওয়া হয়, তাহলে বলো জীবনেও এটা কি পসিবল যে ওইখানে সব কন্টেন্ট তোমার মাথায় গেছে? জীবনেও সম্ভব না। অবশ্যই কন্টেন্ট স্যাক্রিফাইস করা লাগছে। অবশ্যই যা কন্টেন্ট ওই 15-20 ঘন্টার ক্লাসে আছে বা নর্মাল ইউটিউবের ক্লাসগুলোতে আছে, সেইগুলা কলেজের ক্লাসগুলোতে দেওয়ার সুযোগটা হয় নাই। কলেজের টিচাররা কি খারাপ? জীবনেও না। কলেজের যে পরিমাণ সময় প্রয়োজন সে সময়টাই দেওয়ার সুযোগ নাই, এটা সিস্টেমের দোষ। সো তাহলে যেহেতু আমাদের কলেজে সময় পাওয়া যাবে না, পরে কলেজে ক্লাস শুরু হওয়ার পরে তুমি যদি পড়াশোনা শুরু করার চিন্তা করো, তাহলে কিন্তু এটা তুমি কভার করা খুব টাফ হয়ে যাবে, তখন অনেক বেশি প্রেশার পড়ে যাবে। সো এই জন্য যারা স্মার্ট, যারা দেখা যায় পুরো ইন্টার লাইফ স্মুথলি শুরু করতে চায়, তারা এই কলেজ শুরু হওয়ার আগের থেকেই কিন্তু পড়াশোনা শুরু করে। তোমাদেরকে যদি একটা অ্যানালজি দিয়ে ব্যাখ্যা করতে চাই, যে আমরা সবাই এই সূত্র দেখছি না, ভি সমান সমান ইউ প্লাস এটি। এখানে ভি এর পরিচয় কি ছিল? শেষ বেগ। ইউ ছিল আদিবেগ, এ ছিল ত্বরণ, টি ছিল সময়। সো ইউ যেটা আদিবেগ, এটা হচ্ছে মনে করো যে কোনো একটা আদিবেগ যদি থাকে, তাহলে আমরা এই একটা নির্দিষ্ট ত্বরণ যত বেশি সময় ধরে চলতে থাকবে সেই অনুযায়ী কিন্তু আমার ফাইনাল বেগটা হতে থাকবে। এখন দেখো আমরা এটাকে যদি একটা অ্যানালজি দিয়ে ব্যাখ্যা করি, যে মনে করো এটা তোমার টার্গেট, তোমার ডেস্টিনেশন, যে তুমি একজন বড় সায়েন্টিস্ট হতে চাও, বা তুমি অনেক টাকা কামাইতে চাও, তুমি দেশ বিদেশ ঘুরতে চাও, যে কোনো একটা গোল তোমার হতে পারে। এখন তোমার কারেন্ট পজিশন হচ্ছে এইটা, তুমি এখন এই অবস্থাতে আসো, তোমার টার্গেট হচ্ছে এখানে কোনো একটা, তুমি বর্তমানে এখানে আসো, তুমি এখানে কোনো একটা জায়গাতে যেতে চাও। এখন খেয়াল করো, তোমার হাতে আছে এ আর টি। এ মানে কি? এ মানে হচ্ছে তুমি কতটুকু এফোর্ট দিচ্ছ ওই ডেস্টিনেশনে যাওয়ার জন্য, কত ইন্টেন্সলি এফোর্ট দিচ্ছ, যে পড়াশোনা মানে কত বেশি পরিমাণে তুমি পড়াশোনা করছো, যদি আমি পড়াশোনা দিয়ে ব্যাখ্যা দিতে চাই। এবং টি যেটা, সেই টিটা হচ্ছে টাইম, যে তোমার হাতে টাইম আর কতটুকু আছে। দেখো অনেক স্টুডেন্ট দেখা যায়, যেহেতু এসএসসি পরীক্ষায় ক্লাস 9-এ অনেকে পড়াশোনা না করেও ক্লাস 10-এ পড়াশোনা করে খুব ভালো মতন এসএসসি রেজাল্ট নিয়ে আসতে পারছে। অনেকের মাথায় একটা মানে ভুল ধারণা থাকে যে আমি তো ব্রিলিয়ান্ট, আমি তো এসএসসি পরীক্ষায় ফার্স্ট ইয়ারে থাকতে পড়াশোনা করি নাই, 9-এ তো পড়াশোনা করি নাই, কিন্তু আমার তো মেধার জোর আছে, আমি তো ক্লাস 10-এ পড়াশোনা করেই পার করে ফেলছি। তাহলে কলেজেও এত সিরিয়াস হওয়ার কি আছে? কলেজেও ফার্স্ট ইয়ার যেমনে যাবে যাক, সেকেন্ড ইয়ার থেকে আমি সিরিয়াসলি পড়াশোনা করব। সো এইটা করলে যেটা হয়, এইচএসসির যে হিউজ সিলেবাস, এইটা আর কেউই কভার দিতে পারে না ওই সময়ের মধ্যে। সো তখন আলটিমেটলি কন্টেন্ট স্যাক্রিফাইস করতে হয়, যে না ঠিক আছে আমার সিলেবাসে 10টা চ্যাপ্টার, আমি তাহলে 6টা চ্যাপ্টার পড়ি। ভাইয়া বলেন তো কোন কোন চ্যাপ্টারগুলো থেকে পড়লে প্রশ্ন কমন পাবো? এইরকম টাইপের মেন্টালিটি নিয়ে তখন তারা পড়াশোনা করে, এবং আলটিমেটলি তখন পরে ভর্তি পরীক্ষায় গিয়ে একটা ধরা খায়। যেই টার্গেট থাকে বুয়েট, সেটা হয়তো বা বলে না থাক বুয়েটে দরকার নাই, আমি ঢাকা ভার্সিটিতে কোনো একটা সাবজেক্ট পাইলেই হবে, বা ঢাকা ভার্সিটি দরকার নেই, আমি রাজশাহী ভার্সিটির একটা সাবজেক্ট পাইলেই হবে। সো আস্তে আস্তে গোলটা তখন কমে যেতে থাকে, কমে যেতে থাকে, কমে যেতে থাকে।
সো এই জন্য হাতে সময় থাকতে থাকতে ডিসিশনটা নাও যে আমার হাতে যেহেতু সময় আছে, আমি যদি এখন এফোর্ট দেই তাহলে আমার কারেন্ট পজিশন উন্নতি হয়ে ডেস্টিনেশনে আমি যেতে পারবো। কিন্তু আমার যদি সময় হাতে কম থাকে, যে মনে করো তুমি যেমন সিরিয়াস, তুমি এখন থেকে শুরু করতেছো, কিন্তু যদি এমন হয় যে আমি 1 বছর পরে শুরু করব, বলো তো সে কি আর পর্যাপ্ত সময় পাবে? তাহলে সে তখন, যদি এখন তুমি যেরকম এফোর্ট দিচ্ছ, যদি এখন এরকম এফোর্ট দেয়, তাহলে কিন্তু সে কখনোই তোমার লেভেলে পৌঁছাতে পারবে না। সো তাহলে সময় থাকতে থাকতে এফোর্টটা দাও। সময় আছে আর 3 মাস, এখন তুমি কতই বা এফোর্ট দিবা বলো? লাভ নাই তো। তো তাহলে তোমার টাইম থাকতে থাকতে এফোর্টটা দাও। যত বেশি সময় তোমার হাতে থাকবে তত বেশি তোমার ওই ডেস্টিনেশনে পৌঁছানোর সম্ভাবনা বাড়বে। সো এখন তুমি যেরকম এফোর্ট দিলে যেরকম আউটকাম পাবা, তুমি যদি সময় আরো নষ্ট করে ফেলো, আরো পরের থেকে শুরু করো, তখন কিন্তু দেখা যাবে তোমাকে এফোর্টের পরিমাণ আর অনেক বেশি দেওয়া লাগবে। এবং একটা বিষয় হয় কি, যখন অনেক বেশি এফোর্ট অনেক দিন ধরে দিয়ে যাচ্ছ, তখন দেখা যায় একটা হঠাৎ করে একটা ব্রেকডাউন হয়, বা হঠাৎ করে ওই ফ্লোটা ধরে রাখা যায় না। কিন্তু তুমি যদি একটা মানে মাঝারি লেভেলের এফোর্ট সব সময় দিয়ে যেতে পারো, তাইলেও কিন্তু তোমার জন্য এটা বেস্ট একটা আউটকাম দিবে। সো মাঝারি লেভেলের যে এফোর্ট, এটা দেওয়ার জন্য পর্যাপ্ত সময় থাকা লাগবে। সেই সময়টা এখন তোমার হাতে আছে, কিন্তু আর 6 মাস পরে কিন্তু এই সময়টা থাকবে না, বা 3 মাস পরে এই সময়টা থাকবে না। তখন কিন্তু মাঝারি লেভেলের এফোর্ট দিলে হবে না, এফোর্টের পরিমাণ আরো বাড়াতে হবে। সো এই জন্য বলতেছি, আমি আমার ইন্টার লাইফে আমি যেটা দেখছি, যে একদম প্রথম থেকে ওই এফোর্টটা কন্টিনিউয়াসলি দিয়ে গেছি, একই লেভেলের পরিশ্রম করে গেছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয় নাই, একদম ভালো মতন রেজাল্ট হয়েছে। কারণ আমি আহ, আহ, একদম সময় শুরু করছিলাম অনেক আগের থেকে। কিন্তু যারা ওই পরের দিকে শুরু করছিল, তারা মনে করছে আচ্ছা ঠিক আছে এখন এফোর্ট বেশি দিলে হবে, কিন্তু এফোর্ট বেশি বেশি দিন দেওয়া যায় না। দেখা যায় একটা হাইয়েস্ট লেভেলের এফোর্ট দিল, তারপর আবার আস্তে আস্তে এফোর্ট কমতে থাকে, অটোমেটিক্যালি কমতে থাকে। বেশি একটানা অনেক প্রেশার কিন্তু অনেকক্ষণ ধরে নিয়ে রাখা যায় না, কিন্তু একটা মাঝারি লেভেলের প্রেশার অনেকক্ষণ পর্যন্ত নিয়ে রাখা যায়। সো এটা খেয়াল রেখো, তোমার হাতে যেহেতু সময় আছে, এটা এখন থেকে ডিসিশন নাও। আমাদের এই ব্যাচগুলাতে যেটা দেখা যায় যে প্রত্যেক বছরই, যে এখন যেরকম এখন এনরোলমেন্ট আছে মোটামুটি 2100-2200 মতন, এইরকমই এনরোলমেন্ট থাকে প্রত্যেক বছরের শুরুতে। এখন 2025 সালের ব্যাচে যে এনরোলমেন্ট, এটা হচ্ছে প্রায় 13,000 না 14,000। সো অনেকেই দেখা যায় পরে ভর্তি হয়, অনেকে বন্ধুদের মুখে শোনে, অনেকেই দেখা যায় অনেক ভুল করে আসে, তারপরে গিয়ে এই ব্যাচে ভর্তি হয়। সো তখন কিন্তু আলটিমেটলি সময় একটু কম পায় তারা। কিন্তু যারা এখন প্রথম থেকে শুরু করে, তারা কিন্তু এই সময়টা বেশি পাওয়ার কারণে অনেকের থেকে আগায় থাকে। সো এটা মাথায় রেখো। এবার চলো আমরা দেখি যে এইচএসসি ফিজিক্সে আসলে যদি ভালো একটা রেজাল্ট করতে চাই, তাহলে একদম প্রথম থেকে কিভাবে করে পড়াশোনা করা উচিত। দেখো, একদম শুরুতে তোমাদেরকে যেটা বলবো, যে ভাই যাই হোক, যত কষ্টই হোক না কেন, বেসিক বুঝে পড়ো। কনসেপ্ট কোনোভাবেই স্যাক্রিফাইস করা যাবে না। আমাদের অনেক সময় মনে হয় যে ভাইয়া যদি বেসিক বুঝে পড়তে যাই তাহলে তো সময় লেগে যাচ্ছে, আমাদের তো অনেক কম সময়, সিলেবাস শেষ করতে পারবো না। দেখো, এইগুলা জাস্ট অজুহাত। তুমি যদি একদম প্রথম থেকে পড়া শুরু করো এবং যদি বেসিক বুঝে আগাও, তুমি দেখবা যে একটা ম্যাথ যদি ভালো মতন বুঝে করতে পারো, বা একটা থিওরি বা একটা কনসেপ্ট যদি ভালো মতন বুঝে করতে পারো, তাহলে ওই একটা কনসেপ্ট দিয়ে তুমি 1000টা ম্যাথ করতে পারবা। তো এই জন্য চেষ্টা করবা সব সময়, যখনই একদম প্রথম থেকে পড়া শুরু করছো, যত কষ্টই হোক না কেন, বেসিক বুঝে পড়তে। এবং কোনোভাবেই কনসেপ্টের সাথে স্যাক্রিফাইস করো না। যা পড়ার দরকার সেগুলা একটু সময় লাগবে। আমরা অনেক সময় মনে করি যে ভাই আমাদের তো সামনে পরীক্ষা আছে। তুমি দেখবা যখন কলেজে ক্লাস শুরু হবে, তুমি দেখবা যে ভাইয়া পরশুদিন পরীক্ষা আছে, আমার তো এখন এই চ্যাপ্টার অনেক অনেক কিছু পড়া হয় নাই, তাইলে ভাইয়া কয়েকটা ম্যাথ একটু করে যাই, কোনো রকমের পরীক্ষা দিয়ে আসি। বেশিরভাগ এই কাজই করো। কিন্তু যদি এরকম শর্টকাট খুঁজতে থাকো সব সময়, যে পরশুদিন পরীক্ষা আছে, বইয়ের লাস্টের কয়েকটা ম্যাথ একটু পড়ে যাই, তারপরে পরীক্ষায় কমন আসলে পারলাম, না আসলে পারলাম না, এরকম ভাবে যদি পড়াশোনা করতে থাকো, তাহলে কিন্তু বেসিকের যে ঘাটতি সেটা থেকেই যাবে। পড়াশোনায় প্রথম দিকে অ্যাটলিস্ট তোমাকে কিন্তু একটু সময় দেওয়াই লাগবে। সো নতুন জিনিস, তুমি একটা জিনিস চিন্তা করো, যখন ক্লাস 9-এ উঠছো, তখনও কিন্তু যখন ওই ভি সমান ইউ প্লাস এটি ছিল, এস ইজ ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ এটি ছিল, তারপর ওই যে পদার্থের গাঠনিক ধর্ম, বা ওই যে কি কি বলে পদার্থের পরিমাণ এবং চাপ, এই ধরনের যে সমস্ত চ্যাপ্টারগুলো ছিল, ফিজিক্সের এই চ্যাপ্টারগুলো পড়তে প্রথম প্রথম কিন্তু তোমারও অনেক কষ্ট হয়েছে। দেখা গেছে সবকিছু হয়তো বা ভালো মতন পারফেক্টলি প্রথম ধাক্কাতেই তুমি বুঝো নাই,
কিন্তু যত সময় গেছে, ওইটার পিছনে যত সময় দিছো, তত কিন্তু আস্তে আস্তে জিনিসগুলো ক্লিয়ার হইছে। তো তোমার কিন্তু সময় দেওয়া লাগছে ওইখানেও। সো ইন্টারে নতুন একটা টপিক যখন পড়তে আসবা, নতুন একটা চ্যাপ্টার যখন পড়বা, খুব স্বাভাবিক প্রথম ধাক্কায় সবকিছু বুঝতে পারবা না, মাথার উপর দিয়ে যাবে, কিন্তু তাড়াহুড়া করা যাবে না। এই জন্যেই আগের থেকে শুরু করাটা গুরুত্বপূর্ণ। যখন তোমার হাতে সময় আছে, তখন কিন্তু তুমি যে কোনো একটা জিনিসে সময় দিয়ে তারপরে আগাতে পারবা। কিন্তু যখন সময় নাই, হাতে পরশুদিন পরীক্ষা বা 3 দিন পর পরীক্ষা, তখন তো পর্যাপ্ত সময় বেসিক বুঝার জন্য দিতে পারবা না। এবং যেটা বললাম যে যখন একটা জিনিস ভালো মতন বেসিক যখন তোমার ক্লিয়ার থাকে, তখন কিন্তু একটা বেসিক বুঝলে তুমি দেখা যাবে আশেপাশের 1000টা প্রবলেম সুন্দর মতো সলভ করে ফেলতে পারবা। তো এই জন্য যে কোনো জিনিস পড়ার সময়, বিশেষ করে প্রথমবারের জন্য যখন পড়ছো, এরকম কিন্তু হবে যে প্রথমবার যখন পড়তে যাবা, তুমি দেখবা যে ভাই সবকিছু কেমন জানি মনে হচ্ছে, মাথার উপর দিয়ে যাচ্ছে। প্রথমবার যখন যে কোনো জিনিস পড়তে যাবা, তুমি দেখবা যে অনেক সময় এরকম হবে যে মাথার উপর দিয়ে যাচ্ছে, ভাইয়া মাথায় কিছু ঢুকতেছে না। কিন্তু এটাতে আসলে তাড়াহুড়া করো না, হাই হতাশ করো না। যারা এসএসসিতে একটা ভালো রেজাল্ট করে আসছো, সায়েন্সে পাশ করে আসছো, তোমরা অবশ্যই এইচএসসির জন্য ক্যাপাবল। কিন্তু অধৈর্য হওয়া যাবে না। যে কোনো একটা ক্লাস প্রথমবার করলে হয়তো এরকম হইতেই পারে যে তুমি বুঝতে পারছো না সবকিছু, কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে যে প্রথমবারেই সবকিছু বুঝে না বোঝাটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক। দেখা যায় যে তুমি যদি একদম আহ, প্রথমবার বুঝলা না, প্রথমবারে যেটা হয় যে মাথার মধ্যে কয়েকটা ডট ক্রিয়েট হয়, মাথার মধ্যে কয়েকটা ডট ক্রিয়েট হয়, কয়েকটা টপিকের নাম শুধু তুমি শুনছো, জানছো, কিন্তু প্রথমবার কিছুই বুঝো নাই। দ্বিতীয়বার যদি ওই ক্লাসটা আবার করো, তুমি দেখবা ওই ডটগুলো আস্তে আস্তে কানেক্ট করতে পারতেছো, কানেক্ট করতে পারছো, লিঙ্ক করতে পারছো, একটা কনসেপ্টের সাথে আরেকটা কনসেপ্ট মার্জ করতে পারছো, লিঙ্ক করতে পারছো। সো এটা প্রথমবার পড়েই তোমার হবে, এটা খুবই অস্বাভাবিক ব্যাপার। মানে খুব স্বাভাবিক যে প্রথমবার পড়েই হয়তো তুমি সবগুলা টপিক লিঙ্ক করতে পারবা না, কিন্তু যতবার তুমি পড়তে থাকবা ততবার দেখা যাবে যে ওই সম্পর্কিত নলেজ বা ওই সম্পর্কিত কনসেপ্ট তোমার মধ্যে আরো ভালোভাবে, গাঢ়ভাবে মাথার মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে? তো এর জন্য ওই প্রথমে মাথায় না ঢুকলে অস্থির হওয়া যাবে না, কয়েকবার একটু প্র্যাকটিস করতে হবে, বইটা একটু আরেকবার পড়তে হবে। দেখবা অনেক ক্ষেত্রে যেটা হয় যে এখন এই জিনিসটা বুঝলাম না, কিন্তু তুমি যদি পুরো চ্যাপ্টারটা কভার করে ফেলো, তখন দেখা যাবে পুরো চ্যাপ্টারটা আমি দেখে গেছি। পুরো চ্যাপ্টারটা দেখে গেলে দেখা যায় ওই যে আগে যে জিনিসটা বুঝি নাই, এখন ওইটা আস্তে আস্তে সেন্স মেক করা শুরু করে যে ও আচ্ছা এটা ওই জিনিস ছিল। তো এর জন্যে যদি এরকম হয় যে ভাই একটা জিনিস মাথায় ঢুকতেছে না, তাহলে কি করবে? একেবারেই যদি না ঢুকে, কয়েকবার ক্লাস করছো তাও বুঝতেছো না, তাহলে একটু সামনে আগায় যাও। তুমি যত সামনে আগায় যাবা তত দেখবা যে আগের জিনিসগুলো আস্তে আস্তে আরো ক্লিয়ার হচ্ছে, যখন ওই লিঙ্কগুলো ধরতে পারবা, বুঝতে পারবা। সো এটার জন্যে এটা আগের থেকে বলে রাখছি, কারণ অনেকেই এটা দিয়ে হতাশ হয়ে যাও, পরে মনে করো ধুর পড়াশোনা করতে ভালো লাগছে না, আমি হয়তো ইন্টারের জন্য ইন্টারে এত কঠিন পড়াশোনার জন্য হয়তো আমি ক্যাপাবল না, এরকম মনে করো। সো এটা মনে করার কোনো কারণ নাই। এরপরে আসো, পর্যাপ্ত পরিমাণ গাণিতিক সমস্যা সমাধান করতে হবে। তুমি কনসেপ্ট বুঝছো ভালো মতন, অনেকে কি করে কনসেপ্ট বুঝে রেখে দেয়, না বুঝছি তো, বুঝলেই তো পারবো, না বুঝলেই পারবা না। সো কনসেপ্ট বোঝার পরে পর্যাপ্ত পরিমাণ গাণিতিক সমস্যা সমাধান করতে হবে, এবং বেসিক ম্যাথের পাশাপাশি অবশ্যই অ্যাডভান্স ম্যাথও সলভ করতে হবে। কারণ একটা অ্যাডভান্স ম্যাথ সলভ করলে দেখা যায় এর আশেপাশের অনেকগুলা কনসেপ্ট ক্লিয়ার হতে থাকে, অনেকগুলো কনসেপ্টকে সেটা টাচ করতে থাকে, এবং ওই টপিক রিলেটেড ক্ল্যারিটি তোমার মধ্যে আরও ভালোভাবে হয়। সো এর জন্য মাথায় রাখবা বেসিক ম্যাথের পাশাপাশি অ্যাডভান্স ম্যাথও আমরা সলভ করব। দেখো একজন ক্রিকেটার, সে যদি চায় যে মাঠে গিয়ে 150-140 কিলোমিটার পার আওয়ারের বল ভালো মতন খেলবে, তাহলে কিন্তু প্র্যাকটিস যখন করে তখন কিন্তু তাকে 160-এর বল ফেস করা শিখতে হয়। সে যদি প্র্যাকটিসে 160-এর বল ভালো মতো খেলতে পারে, তাহলে বলা যায় যে হ্যাঁ, সে মাঠে গিয়ে 150-এর বল কমফোর্টেবলি খেলতে পারবে। কিন্তু প্র্যাকটিস করছে 130-এ, প্র্যাকটিস করছে 140-এ, তাহলে মাঠে গিয়ে তো 140-এর বল তার কাছে ফাস্ট লাগবেই। কিন্তু যদি 160-এর বল প্র্যাকটিসে খেলতে থাকে, তখন কিন্তু 150-এর বল দেখলে স্লো মনে হবে, তখন খুব সহজেই সে রান করতে পারবে। সো এই জন্যই বেসিক ম্যাথ পাশাপাশি অ্যাডভান্স ম্যাথও করবা, এবং খুবই গুরুত্বপূর্ণ এখন থেকেই সিকিউ সলভ করার প্র্যাকটিস করবা। অনেকেই কি করে, কনসেপ্ট বুঝছে, গাণিতিক সমস্যা সমাধান করছে, সিকিউ আর প্র্যাকটিস করে নাই। এটা করা যাবে না। যে কোনো সিকিউ পরীক্ষার আগে বা তোমার যখন কলেজে পরীক্ষা থাকবে, এইচএসসি পরীক্ষা থাকবে, সবসময় এগুলো তো সিকিউ বেসড। তো তাহলে এখন থেকেই চেষ্টা করবা
চ্যাপ্টারটা কমপ্লিট হওয়ার পরে ওই চ্যাপ্টার থেকে যে সমস্ত সিকিউগুলো বিগত বছরে আসছে সেইগুলো সলভ করে ফেলতে। তাহলে যেটা হবে, কলেজে যখন প্রশ্নপত্র দিবে তখন তোমার কাছে ওই প্যাটার্নটা নতুন মনে হবে না। মনে হবে না হ্যাঁ আমি তো গাণিতিক এক লাইনের প্রশ্ন সলভ করছি, এখন তো আবার উদ্দীপক দিয়ে আসতেছে, তখন নতুন লাগবে না। সো এই জন্য সিকিউ সলভ করাটা মাস্ট। এখন থেকে সিকিউ সলভের প্র্যাকটিসটা করবা। এবং খুবই গুরুত্বপূর্ণ, যেই সমস্ত সিকিউগুলা তোমার কাছে কঠিন লাগবে সেইগুলা এখন থেকেই মার্ক করে রাখবা। কেন মার্ক করে রাখবো? যাতে করে পরীক্ষার আগে রাত্রে রিভিশন দিতে সহজ হয়। এটা অনেকেই করে না, কঠিন একটা ম্যাথ ঠিক আছে পারছি বুঝছি পরের ম্যাথে চলে যায়। অবশ্যই মার্ক করে রাখবা, আরো ভালো হয়। এই যে নোট করার কথা একটু পরে বলবো। সো যখন ক্লাসে নোট করবা, আচ্ছা কখনই গাফিলতি করে এটা আসতেছি। সো যখন যে কোনো জিনিস নোট করবা, নোট করার ক্ষেত্রে অবশ্যই নোট খাতার মধ্যে পারলে লিখে রাখবা যে ওই বইয়ের এত নাম্বার পেজের এত নাম্বার ম্যাথে আমি প্রথম ধাক্কায় পারি নাই। তাহলে ওইগুলো আমাকে পরীক্ষার আগের রাত্রে দেখে যাওয়া লাগবেই, নাহলে আমার মনে থাকবে না। ঠিক আছে? এবং ক খ এর প্রশ্নে গাফিলতি করা যাবে না ভাই, এটা আমরা অনেকে করি। প্রথম থেকে ক খতে গাফিলতি করলে পরের দিকে গিয়ে প্রেসারে পড়ে যেতে হয়। ক খ এটা প্রথম থেকেই চেষ্টা করবা চ্যাপ্টার পড়া শেষ হতে হতে বা চ্যাপ্টার পড়তে পড়তে এগুলো কভার করে ফেলতে। এরপরে আসো যে ক্লাসে নোট করা। ক্লাসে নোট করা ম্যান্ডেটরি, এটা মাস্ট। এবং যেহেতু অনলাইন ক্লাস, তোমার নোট কিন্তু করতে পারবাই, যথেষ্ট সময় তুমি পাবা। এটা এরকম না যে অফলাইন ক্লাস তুমি নোট লিখতেছো স্যার বোর্ড থেকে মুছে দিছে, এরকম কিন্তু না। এবং এমনও না, অফলাইন ক্লাসে যে ঝামেলাটা হয় অনেক সময় দেখা যায় কি যে আমরা ক্লাসে যখন লিখছি তখন স্যার বুঝাচ্ছে, স্যারের দিকে আর কথার দিকে মনোযোগ দিতে পারলাম না, তখন আমি খাতায় লেখা থাকে ঠিকই, কিন্তু ক্লাস থেকে শেষ করে যখন বাসায় আসি তখন খাতা দেখে আর কিছু বুঝি না। আবার অনেক সময় হয় আমি ক্লাসে স্যারের কথা ভালো মতন বুঝছি কিন্তু খাতায় কিছু তুলি নাই। তো খাতায় কিছু না থাকলে এক সপ্তাহ পরে তুমি যতই ভালো আগে বুঝো না কেন, এক সপ্তাহ পরে খাতায় কিছু লেখা না থাকলে কিন্তু বুঝবা না। সো এই জন্য ক্লাস নোট মাস্ট। এটা ক্লাস লাইভ ক্লাস চলাকালীন সময় তুমি করতে পারো, অথবা পরে রেকর্ড ক্লাস হলেও ক্লাস নোটটা করবা। ক্লাস নোট করার মেইন কারণটা কি? ক্লাস নোট করার মেইন কারণ যাতে করে আমি যে কোনো সময় খুব সহজে পুরো চ্যাপ্টারটা রিভাইজ করে ফেলতে পারি। পরীক্ষার আগের রাত্রে কি আমি পুরা সবগুলো ক্লাস আবার নতুন করে করব? না, আমার কাছে নোট আছে, নোট খাতা দেখে দেখে আমি পুরো ক্লাসটা রিভিশন দিব। সো এটা মাথায় রেখো যে ক্লাস নোট করাই লাগবে। অনেকে কি করে বইয়ের লাস্টে যতগুলো প্রবলেম আছে সবগুলো প্রবলেম ওই নোট খাতার মধ্যে তুলতে থাকে, এটা করবা না। নোট খাতার মধ্যে ওই প্রবলেমগুলো থাকবে শুধুমাত্র যেগুলো তুমি করতে গিয়ে আটকায় গেছো। সো তার মানে তোমার দুইটা খাতা থাকতে পারে। একটা খাতা হচ্ছে যেখানে তোমার শুধুমাত্র কনসেপ্টের নোট থাকবে, আর একটা থাকবে প্র্যাকটিসের জন্য। সো প্র্যাকটিস করতে করতে যেই ম্যাথগুলো টাফ মনে হবে, কঠিন মনে হবে, সেগুলো নোট খাতায় তুলে ফেলবা। তাহলে কি হবে, পরীক্ষার আগের রাত্রে তুমি একসাথে কনসেপ্টও দেখতে পাচ্ছ এবং কঠিন ম্যাথগুলো দেখতে পাচ্ছ। তাহলে ক্লাস নোট মাস্ট, এটা এইভাবে করে করবা। এরপরে আসো রিভিশন কিভাবে করবা। এটা এখন থেকে বলে রাখি, সবসময় মনে রাখবা। সো রিভিশন সবসময় একটা লাইভ ক্লাস শেষ করলা, আমরা কি করি লাইভ ক্লাস শেষ করার পরে বই বন্ধ করে রেখে দিই, পড়া শেষ। কিন্তু যারা স্মার্ট তারা কি করে, ক্লাস শেষ করার পর পর হাতে 10 থেকে 15 মিনিট সময় নেয়, সময় নিয়ে পুরো ক্লাসটা আরেকবার রিভাইজ করে। খাতায় যা নোট তুলছে ওই নোটটা আরেকবার দেখে, পুরো জিনিসটা একবার রিভিশন করে। যখন একটা 2 ঘন্টার ক্লাস তুমি করলা, মাত্র শেষ করলা, তখন কিন্তু 10 মিনিটে তুমি পুরাটা রিভিশন দিয়ে দিতে পারবা, সময় অল্প লাগবে। কিন্তু চিন্তা করো তো, যদি এক সপ্তাহ পরে গিয়ে তুমি আবার ওই 2 ঘন্টার ক্লাস রিভিশন দিতে যাও, তখন কিন্তু ওই জিনিসটা রিভিশন দিতে আবার 1.5 ঘন্টাও লেগে যেতে পারে। সো এই জন্য চেষ্টা করবা যত ফ্রিকুয়েন্টলি রিভিশনটা দেওয়া যায়। নতুন একটা পড়ার পর নতুন একটা পড়ার মাথায় ঢুকছে, কনসেপ্ট বুঝছো, তোমার কাছে মনে হবে আর এটা আমি জীবনেও ভুলবো না, কিন্তু না, তুমি দেখবে এক সপ্তাহ পরে ভুলে গেছো। সো এই জন্য নতুন একটা টপিক পড়ার পর খুব রিপিটেডলি, খুবই ফ্রিকুয়েন্টলি কয়েকবার রিভিশন দিয়ে ফেলবা। হইতে পারে ক্লাস শেষ করার পর হতে পারে, তুমি রাত্রে ঘুমানোর আগে হতে পারে, ঘুম থেকে উঠে হতে পারে, নামাজ পড়ে শেষ করলে তারপরে একটু অবসর আছে সেই সময়টা দেখে ফেলতে পারো, গোসল করতে যাবা তার আগে একটু রিভিশন দিয়ে গেলা। সো এরকম যে কোনো একটা নতুন টপিক পড়ার পর খুব ফ্রিকুয়েন্টলি রিভিশন দিবা, তখন দেখবা রিভিশনের টাইমটা আস্তে আস্তে কিন্তু কম লাগছে। ঠিক আছে? ওকে, এবার চলে যাই আমাদের এই যে ফিজিক্সের যে সাইকেল, সেই সাইকেলগুলা সম্পর্কে তোমাদেরকে একটু বলি। আমাদের কিন্তু অলরেডি সাইকেল 1 লঞ্চ হয়েছে। পুরা ফিজিক্সটা আমরা কভার করব 6টা সাইকেলে। তো এই 6টা সাইকেলের মধ্যে প্রথম যে সাইকেল, এই প্রথম সাইকেলে ফিজিক্স ফার্স্ট পেপারের প্রথম 3টা চ্যাপ্টার আছে। এটা চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3। এবং এই চ্যাপ্টার 3টা আমরা 3 জন মিলে শেষ করব। এবং এই লাইভ ক্লাসের সাথে কিন্তু একই সাথে রেকর্ড ক্লাসও আছে। আমি ছোট্ট করে একটু পরিচয় দিয়ে নেই। আমাদের এখানে আছে নুমিরি সাত্তার অপার, তোমরা সবাই অলরেডি ভাইয়াকে চিনো। ভাইয়া হচ্ছে বুয়েট 15 ব্যাচ, সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে পড়াশোনা করছেন। এবং এখানে আছে অপূর্ব অপু,
তোমরা অপূর্বকেও সবাই মোটামুটি চেনো, বাংলাদেশের মোটামুটি ফিজিক্সের জন্য খুবই জনপ্রিয়, এবং তুমি তার প্লেলিস্টগুলো দেখলেই বুঝতে পারবা যে কি লেভেলের কন্টেন্ট সেখানে আছে। অপূর্ব ফিজিক্স কেয়ারের মধ্যেই ওর ক্লাসগুলো আছে, অপারের ক্লাসগুলো তুমি দেখবে অপার্স ক্লাসরুম ইউটিউব চ্যানেলে আছে। তো অপূর্ব ও হচ্ছে আমার ব্যাচমেট, একই কলেজে আমরা পড়ছি, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। শুধু তাই না, একই ক্লাস ছিল, একই সেকশন ছিল। সো ও হচ্ছে রুয়েটে ট্রিপলি থেকে পড়াশোনা করছে। আর আমি মাসরুর হোসেন, পড়াশোনা করেছি বুয়েট নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। আমিও হচ্ছে 13 ব্যাচ। 13 ব্যাচ মানে কি, তোমরা যে 26 ব্যাচ, আমরা হচ্ছে 13 ব্যাচ, বুঝতেছো? 13 দুগুণে 26, সেই 13 বছর আগে, 13 বছর আগে তো না, 11 বছর আগে পরীক্ষা দিছি এইচএসসি। ওকে, সো আমরা চলো দেখে নেই যে এই যে এসিএস আমাদের আমরা যা পড়াবো, এসিএস এর যে ব্যাচ, ভাই আপনাদের কাছে কেন পড়বো, আপনাদের কাছে কেন পড়বো? এই দেখো 2023 সালে যে অ্যাডমিশন পরীক্ষার রেজাল্ট, সেইখানে এসিএস এর স্টুডেন্টরা বুয়েটে 1350টা সিটের মধ্যে 885টা সিট দখল করছে। একইভাবে সিকে রুয়েটে দেখো 3000 প্লাস সিটের মধ্যে 2533টা সিট এসিএস এর স্টুডেন্টদের দখলে আছে। একই সাথে শুধু ইঞ্জিনিয়ারিং গুলা না, সিকে রুয়েট মানে চুয়েট কুয়েট রুয়েট একসাথে গুচ্ছ পরীক্ষা হয় একটা। ঢাকা ভার্সিটির কথা বললে 1753 জন, মেডিকেলে বলো, জিএসটি বলো, বিভিন্ন ভার্সিটি বলো, এমআইএসটি, বুটেক্স, টোটাল চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের সংখ্যা 14,597। সো আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি, যদি আমাদের ক্লাস কন্টেন্ট ভালো মতন তুমি ফোকাস করে পড়াশোনা করে যেতে পারো, ইনশাল্লাহ তোমার যেটা টার্গেট তুমি সেটা অ্যাচিভ করতে পারবা। এবং তুমি হয়তো মনে করতে পারো যে ভাই আসলেই কি সম্ভব, অনলাইনে পড়াশোনা করে কি আমি পারবো? দেখো সেটা রেকর্ড এখানে আছে, সেটা রেজাল্ট এটার জন্যই দেখানো যে অনলাইনে পড়াশোনা করে কিন্তু এত ভালো রেজাল্ট করছে। সো তুমি যদি একদম প্রথম থেকে সিরিয়াস থাকো, তাহলে তোমার পক্ষেও খুবই সম্ভব অ্যাচিভ করা। সো এটা মাথায় রেখো যে একদম প্রথম থেকে যদি সিরিয়াস থাকতে হবে, কিন্তু প্রথম থেকে যদি সিরিয়াস থাকো তাহলে ইনশাল্লাহ যেটা তোমার টার্গেট সেটাই কিন্তু অ্যাচিভ করা সম্ভব। ওকে, এইবার আসো আমাদের ব্যাচে যে সমস্ত ফিচারগুলো আছে সেইগুলা নিয়ে তোমাদেরকে একটু বিস্তারিত বলি, যে কিভাবে করে তুমি এগুলা কাজে লাগাতে পারো ম্যাক্সিমাম আউটকামের জন্য। প্রথমে আছে লাইভ ক্লাস এবং ক্লাস স্লাইড। প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে, যে কোনো সময় চাইলে রিক্যাপ করতে পারবা, এবং ক্লাস স্লাইডগুলো দিয়ে দেওয়া হবে, তুমি যে কোনো সময় রিভিশন দিতে চাইলে পারবা, নোট করার জন্য হলেও পারবা। সো লাইভ ক্লাসগুলা খুবই গুরুত্বপূর্ণ, চেষ্টা করবা লাইভ ক্লাসের টপিক লাইভ ক্লাসে শেষ করে ফেলার জন্য। লাইভ ক্লাস তোমাদের এখন যখন ক্লাস শুরু হচ্ছে, রবি মঙ্গল বৃহস্পতি এই 3 দিন তোমাদের ক্লাস হবে, এবং পরবর্তীতে আমরা সপ্তাহে 4 দিন করে ক্লাস নিব। এখন যেহেতু একটু প্রেশার কম, এখনো পড়াশোনা আস্তে আস্তে শুরু করি আমরা, সো এই জন্য 3টা করে ক্লাস সপ্তাহে হবে। সো লাইভ ক্লাসগুলো চেষ্টা করবা লাইভেই শেষ করার জন্য। রাত 10টা থেকে ক্লাস হবে। সো এই ক্লাসগুলা সাথে সাথেই ক্লাস করার সাথে সাথেই নোট তুলে ফেলবা। যদি কোনোটা মনে হয় ভাই নোট তুলতে গেলে ক্লাসে মনোযোগ দিতে পারছি না, তাহলে আগে ক্লাসটা ভালো মতন শুনবা, বুঝবা। তারপরে ক্লাসের শেষ করার পরে আমি তো স্লাইড দিয়েই দিব, তখন সেই স্লাইড থেকে দেখে দেখে আবার নোট খাতায় তুলে ফেলবা। সো এই লাইভ ক্লাসগুলা চেষ্টা করবা লাইভে শেষ করার জন্য। অনেকে কি করে, লাইভ ক্লাস জমা রাখে, অনেক ক্লাস জমে যায়। এই কাজগুলা কইরো না, কারণ লাইভ ক্লাস যদি জমে যায় অনেকের কাছে মনে হয় ভাই রেকর্ড তো আছেই, আমি যে কোনো সময় দেখে ফেলবো, তাইলেই তো হলো। কিন্তু যখন অনেক প্রেশার পড়ে যাবে, তখন কিন্তু ধরো তোমার কাছে 10টা ক্লাস জমে গেছে, তাহলে 10টা ক্লাস 1.5 ঘন্টা করে হলে তোমার 15 ঘন্টা, তাহলে তুমি কিভাবে শেষ করবা? টাফ হয়ে যাবে। সো এই জন্য লাইভ ক্লাস জমা করবা না। ইন কেস যদি এরকম হয় ভাই খুব আর্জেন্ট কাজ ছিল, ঘুমাই পড়ছিলাম রাত্রে, উঠতে পারি নাই, বা কোনো একটা ফাংশন ছিল করতে পারি না, তখন রেকর্ড ক্লাস সাথে সাথে করে ফেলবা, বা পরের দিন প্রথম প্রায়োরিটি থাকবে আমি লাইভের রেকর্ডটা আগে শেষ করে ফেলবো। তাহলে এটা মিস দেওয়া যাবে না, এটা মাস্ট। এরপর আসো আর্কাইভ ক্লাস। আর্কাইভ ক্লাসটা দেওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে, তোমরা যখন কলেজে ক্লাস শুরু করবা তখন দেখবা যে সিলেবাস হয়তো বা উদম মাদম দিয়ে দিবে। অর্থাৎ আমরা এখানে এমন একটা প্যাটার্ন ফলো করব যাতে করে চ্যাপ্টারের সিকোয়েন্সটা ঠিক থাকে। এরকম করব না যে হলো আমার আগে যেই চ্যাপ্টার পড়ার দরকার সেটা পরে পড়তেছি, আর পরে যেটা পড়ার দরকার সেটা আগে পড়তেছি। চ্যাপ্টারের তো একটা সিকোয়েন্স থাকে। যেমন তুমি যদি গতি অধ্যায় না পড়ে বল অধ্যায়ে যেতে যাও, তাহলে কি তুমি পারতা ক্লাস 9-10-এ? কেন? বল অধ্যায়ের মধ্যে অনেক কিছু থাকে না যেগুলো গতির সাথে সম্পর্কিত। সো চ্যাপ্টারের সাথে সিকোয়েন্স মেইনটেইন করে আমরা পড়াবো। অনেকগুলা কলেজে কি হয়, উল্টাপাল্টা সিলেবাস দেয়, এটা তোমরা কলেজে উঠলেই দেখবা। সো এই জন্য কলেজের ওই ব্যাকআপটার জন্য, যে না কলেজে পরীক্ষা থাকলে তো আবার কলেজে ওই চ্যাপ্টারটার জন্য তো আবার পড়াশোনা করা লাগবে, সো সেটার কারণে আমরা আর্কাইভ ক্লাসটা দিয়ে রাখি, যাতে করে
তুমি কলেজের ওই প্রেশারটা সামলাইতে পারো যে না কলেজে ওই চ্যাপ্টার পরীক্ষা আছে, ভাইয়ারা তো লাইভ ক্লাস এটা এখনো শুরু করেন নাই, তাইলে আমি আর্কাইভ ক্লাসটা দেখে কলেজের জন্য প্রিপারেশনটা নিয়ে রাখি, পরে আবার লাইভ হলে আবার লাইভে করব। সো এইভাবে করে তুমি আর্কাইভ ক্লাসটা কাজে লাগাতে পারো। এছাড়াও যদি তোমার কাছে মনে হয় না আমি তো মাস্টার ভাইয়ের এই পড়াটা বুঝতেছি না, এই পড়াটা তো আমার কাছে কঠিন লাগতেছে, তখন তুমি কি করবা, আর্কাইভে দেখবা অপূর্বর ক্লাস আছে বা অপারের ক্লাস আছে, তখন তাদের ক্লাসটা দেখে আশা করা যায় বুঝতে পারবা। 3 জন টিচার যদি একই জিনিস পড়ায় তুমি না বুঝে যাবা কোন জায়গায় বলো। সো ইনশাল্লাহ লাইভ ক্লাসে যদি কোনো জিনিস মনে হয় যে না ভাই আমি বুঝতে পারলাম না, দেখি আর্কাইভ ক্লাসে যে ভাবে পড়াইছে ওইটা বুঝছি কিনা, তাইলেও দেখে আসবা। ইনশাল্লাহ দেখা যাবে কোনো টপিক বা কোনো কনসেপ্ট বুঝি নাই এরকমটা ইনশাল্লাহ হবে না। ঠিক আছে, এরপরে আসো, এই বছর আমরা যে জিনিসটা একদম নতুনভাবে ইন্ট্রোডিউস করছি সেটা হলো এসিএস ফিজিক্স মাস্টারি প্র্যাকটিস শিট। এই প্র্যাকটিস শিটটা খুবই কম্প্রিহেন্সিভ। তার মানে তুমি এই প্র্যাকটিস শিট ভালো মতন করলে বই যতগুলো আছে বাজারে, যতগুলা বাজারে বই আছে এবং যত ধরনের প্রশ্ন আছে বিগত বছরে বিভিন্ন ভার্সিটিতে আসছে এরকম যত টাইপের প্রশ্ন আছে সবগুলা টাইপের প্রশ্ন আমরা এই প্র্যাকটিস শিটের মধ্যে এবার ইনক্লুড করছি। বিগত বছরের প্রশ্ন, যত টাইপের বই আছে, বইয়ে যত টাইপ ম্যাথ আছে সবগুলা ম্যাথ প্রবলেম এবং অ্যাডভান্স ম্যাথ প্রবলেম। অ্যাডভান্স ম্যাথ প্রবলেম কোত্থেকে নেওয়া, এগুলা বিদেশি বিভিন্ন রাইটারের বইপত্র আছে, ইন্ডিয়ান বিভিন্ন বইপত্র আছে, সেইগুলা তো আমরা ধরো এত বছর ধরে পড়াচ্ছি, সো আমাদের একটা কন্টেন্ট আছে, কন্টেন্ট হাউস আছে। সো এই কন্টেন্টের থেকে যে সমস্ত প্রবলেমগুলা তোমাদের জন্য রেলেভেন্ট সেই প্রবলেমগুলো আমরা এখানে অ্যাড করে দিছি। এবং অ্যাডভান্স প্রবলেমের জন্য তোমাকে আলাদা আর কোনো বই আসলে ফলো না করলেও কোনো অসুবিধা নাই, জাস্ট এইটা ব্লাইন্ডলি ফলো করবা। এইটা একটা মাত্র বই, ভালো মতন যদি ফলো করতে পারো ইনশাল্লাহ কন্টেন্টে কি টাইপের ম্যাথ প্রবলেম করবো ইনশাল্লাহ আর কোনো ম্যাথে আটকাবা না। সো এটা মাস্ট। এরপরে আসো কনসেপ্ট মাস্টারি কুইজ, এটা এবছর নতুন ভাবে তোমাদের জন্য নিয়ে আসা। কনসেপ্ট মাস্টারি কুইজটা কি, এইটা হচ্ছে প্রত্যেক 2-3টা লেকচার পর পর আমরা ওই টপিকের উপরে একটা করে পরীক্ষা নিব, 10 মার্কের 10টা প্রশ্ন থাকবে। এতে করে কি হবে, একটা চ্যাপ্টার পড়ার সাথে সাথেই যখন পরীক্ষা দিতে 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 তুমি আগাবা তখন ওই পুরো চ্যাপ্টারটা ভালো মতন শেষ হয়ে যাবে এবং রিভিশন দেওয়ারও তুমি পর্যাপ্ত স্কোপ পাবা। যেটা হয় যে আমরা দেখা যায় একটা চ্যাপ্টার ভালো মতন পড়ে গেলাম, তারপরে একদম লাস্টে যখন ফাইনাল পরীক্ষা তখন দেখা যায় আগের জিনিস অনেকগুলো ভুলে গেছি, মনে নাই। তো পর্যাপ্ত রিভিশন তো দেওয়া লাগবে সেটা বললাম, কিন্তু পরীক্ষাটা দেওয়ার কারণটা হচ্ছে এইখানে আমরা প্রশ্ন করব ক্লাসের কনসেপ্ট থেকে। এই প্রশ্নগুলা যে হুবহু পরীক্ষায় আসার জন্য গুরুত্বপূর্ণ এরকমটা না, কিন্তু ক্লাসে যা কিছু পড়াইছি এইগুলা কি তুমি ভালো মতন বুঝতে পারছো কিনা সেইটার একটা টেস্ট হয়ে যাবে এই কুইজের মাধ্যমে। সো ক্লাসে যা কিছু পড়াবো সেইগুলা থেকে 10টা করে প্রশ্ন থাকবে, প্রত্যেক 2-3টা লেকচার পর পর একটা করে পরীক্ষা হবে, কনসেপ্ট মাস্টারি কুইজ গেল। এরপরে আসতেছে কি, এইটা এবছর একদম নতুন ভাবে ইনক্লুড করা এসিএস ফিজিক্স এইচএসসি প্রেপ পেপারস। এটার কাজটা কি, এইটার কাজ হচ্ছে আমরা তো এখানে শুধুমাত্র গাণিতিক সমস্যা সমাধান করলাম, কিন্তু এইচএসসি পরীক্ষা বলো বা তোমার কলেজের পরীক্ষা বলো সেগুলোতে তো আসলে সিকিউ প্রশ্ন থাকবে, সেগুলোতে এমসিকিউ থাকবে, সেগুলো ক খ অ্যান্সার করতে হবে। এইগুলার একটা কমপ্লিট প্যাকেজ আমরা এই বইটার মধ্যে রাখছি। এইখানে কি থাকবে, সিকিউ টাইপের প্রশ্ন থাকবে, বিগত বছর বোর্ডগুলোতে আসা, বিভিন্ন কলেজগুলোতে আসা গুরুত্বপূর্ণ কিছু সিকিউ। এইটা যদি ভালো মতন কেউ কভার করতে পারে টেস্ট পেপারের সকল টাইপের প্রবলেম তোমার কভার হয়ে যাবে। সো এইচএসসি প্রেপ পেপারস এটা মূলত তোমরা কলেজের পরীক্ষা যখন থাকবে তার আগে এটা ঝাঁঝরা করে ফেলবা, একদম ঝাঁঝরা করে ফেলবা। একই সাথে ক খ এমসিকিউ সবগুলো এখান থেকে হেল্প নিবা, দেখবা ইনশাল্লাহ কলেজের পরীক্ষা তো ভালো হবেই, একই সাথে তোমার সামনে যে বোর্ড পরীক্ষাগুলো থাকবে সেগুলোও ইনশাল্লাহ ভালোভাবে হবে। এরপরে আসো দেখে নেই ফোকাসড রিভিশন ক্লাস। 3টা ক্লাস এবছর একদম নতুনভাবে তোমাদের জন্য আমরা অ্যাড করব, একদম নতুনভাবে তোমাদের জন্য অ্যাড করব, এটা আগে কোনো বছরেই এভাবে করে হয় নাই। ফোকাসড রিভিশন ক্লাস, এই ক্লাসটা আসলে কি, ফোকাসড রিভিশন ক্লাসটা হচ্ছে কি, আবার কলম আসে না কেন, ফোকাসড রিভিশন ক্লাসটা হচ্ছে আসছে, ফোকাসড রিভিশন ক্লাসটা হচ্ছে আমরা মনে করো যখন কলেজের পরীক্ষা আছে বা তুমি স্কুলের সাথে রিলেট করতে পারো, কলেজের ধরো পরীক্ষা আছে, সো কলেজের পরীক্ষার আগের রাত্রে আমাদের কাছে মনে হয় না ইস যদি এই টপিকটা আমার কেউ অল্প সময় একটু বুঝাই দিত তাহলে কত ভালো হতো, বা 2 দিন পরে পরীক্ষা তোমার কাছে মনে হয় না ইস সেটা তো অনেক আগে পড়ছিলাম সব তো ভুলে গেছি, নোট দেখেও তো অনেক কিছু মনে পড়তেছে না, ইস যদি কেউ অল্প করে আমাকে একটু বুঝাই দিত। সো এই রকম সমস্যা যাতে তোমরা না পড়ো সেই জন্য আমরা যেটা করব এবার ফোকাসড রিভিশন ক্লাস নিব, প্রত্যেকটা অধ্যায় শেষ হওয়ার পরে খুব অল্প সময়ে পুরো চ্যাপ্টারটা আমরা গুছাই দিব। পরীক্ষার জন্য কি কি পড়া লাগবে, কি কি সূত্র মুখস্থ করা লাগবে, কি কি সূত্র মাথায় রাখা লাগবে সেই জিনিসগুলো আমরা ফোকাস রিভিশন ক্লাসে তোমাকে দেখাই দিব।
সো এটা কখনকার জন্য? এটা জাস্ট রিভিশন পারপাসে তুমি এই ক্লাসটা ইউজ করবা। একটা চ্যাপ্টার ধরো 20টা ক্লাস লাগছে সাপোজ, 20টা ক্লাস যদি লাগে তাহলে তুমি পরীক্ষার আগের রাত্রে তো 20টা ক্লাস দেখতে পারবে না, তাহলে সেইটা কভার আপ করার জন্য আমরা এই ফোকাসড রিভিশন ক্লাসটা অ্যাড করছি, যেন তুমি পরীক্ষার আগের রাত্রেও এই সাপোর্টটা পাও। যে নোট খাতা দেখলে তো হয়েই গেল, যদি দেখা না লাগে তাহলে দেখা লাগলো না, কিন্তু যদি মনে হয় না ভাই অনেক আগে পড়ছে আরেকবার দেখলে ভালো হয়, তাহলে তুমি ফোকাস রিভিশন ক্লাসটা থেকে হেল্পটা পাবা। এরপরে আছে সিকিউ মাস্টারি ক্লাস। এটা এই বছর একদম নতুন ভাবে নিয়ে আসা। সিকিউ মাস্টারি ক্লাস কি? এই ক্লাসে আমরা শুধুমাত্র সিকিউ প্রবলেম সলভ করব, শুধুমাত্র সিকিউ প্রবলেম সলভ করব। এরকম হয় না যে টেস্ট পেপারে একটা প্রবলেম দেখে তোমার কাছে মনে হয়েছে ইস এই প্রবলেমটা তো আসলে ঠিক বুঝতেছি না, কি করলো এই জায়গাটাতে, একটু ঝামেলা লাগতেছে। সো আমরা এইরকম ঝামেলা যাতে করে না হয়, একটা সিকিউ দেখে কিভাবে তুমি অ্যাপ্রোচ নিবা, কিভাবে তুমি এই সিকিউ প্রবলেমটা, যে কোনো একটা প্রবলেম দেখলে কিভাবে চিন্তা শুরু করবা, কিভাবে অ্যাপ্রোচ করবা, সেই জিনিসগুলো নিয়ে আমরা এখানে প্রত্যেকটা ক্লাসে আলোচনা করব। সো প্রত্যেকটা অধ্যায় শেষ হবে, তারপরে ফোকাস রিভিশন ক্লাস পাবা এবং সিকিউ মাস্টারি ক্লাস পাবা। দেখা যাবে ওই একটা ক্লাসে আমরা যতগুলা সিকিউ সলভ করে দিব, 10টা 12টা যতগুলাই করি, সেগুলা ভালো মতন সলভ যদি করে ফেলতে পারো, তাহলে ইনশাল্লাহ টেস্ট পেপারে সবগুলা প্রবলেমই তুমি নিজে থেকেই পারবা। সো এটা দেখা ম্যান্ডেটরি না, তুমি যদি নিজে নিজে পারো তাহলে তো ভেরি গুড, নিজে নিজেই পারা উচিত, কিন্তু সবাই তো আর একেবারে মানে সবাই একবারে পারবে এটা তো স্বাভাবিক, মানে সবাই একবারে পারবে এটা তো আসলে চিন্তা করাটা কঠিন, তাই না? সো আমরা যাতে করে আমার মতো যারা দুর্বল স্টুডেন্ট আছে তারাও যাতে করে সাপোর্ট পাও, সেই জন্যই আসলে এইগুলা অ্যাড করা। এরপরে এমসিকিউ মাস্টারি ক্লাস কি? অনেকের এমসিকিউতে ঘাটতি থাকে, দেখা যায় যে ভাইয়া আমরা এমসিকিউ যে ক্লাস আছে, এমসিকিউ তো আমরা প্রশ্ন দেখে টাইমের মধ্যে কভার আপ করতে পারি না, আমাদের অনেক সময় লাগে, এমসিকিউ প্রশ্ন দেখে বুঝি না কোত্থেকে শুরু করব, কিভাবে চিন্তা করব। সো এমসিকিউ গুলা ভালো মতন কভার করে দেওয়ার জন্য আমরা এখানে পুরো চ্যাপ্টার শেষ হওয়ার পরে এই এমসিকিউ মাস্টারি ক্লাসটা রাখছি। এটা করে কি হবে, পুরো চ্যাপ্টার শেষ হবে, তুমি জাস্ট পরীক্ষা যখন চলে আসবে কলেজের পরীক্ষার আগে তুমি ওই চ্যাপ্টারের এই 3টা ক্লাস ভালো মতন করে যাবা, তাইলে তুমি একদম ফুল 100% প্রিপেয়ার্ড। ঠিক আছে? তাহলে এটা মাথায় রেখো। আর লাইভ ক্লাসে যা পড়ানো হচ্ছে সেগুলো যদি এখন থেকে ভালো মতন কভার করে ফেলতে পারো, তুমি অ্যাডমিশন নিয়েও আর কোনো টেনশন হবে না ইনশাল্লাহ। অ্যাডমিশনেও যে টাইপের প্রবলেমগুলো আমরা করাই বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাডমিশন একাডেমিকেই সেগুলো করাই ফেলি, আমাদের এই ব্যাচের বিশেষত্বই এটা। এরপরে থাকতেছে ফাইনাল মেগা এক্সাম। মেগা এক্সামটা ধুমধাম করে হয়, এখানে প্রাইজ মানি থাকে মোটামুটি, যে ফার্স্ট হয় সে 10,000 টাকা পায়, সেকেন্ড হলে 7,000 টাকা পায়, থার্ড হলে 3,000 টাকা পায়, পরের 7 জন 1,000 টাকা করে পায়। সো এটা ফাইনাল মেগা এক্সাম, পুরো একটা চ্যাপ্টার শেষ হলে তারপরে পরীক্ষাটা নেওয়া হয়। পরীক্ষাটা 2টা ধাপে হয়। প্রথমে আগে এমসিকিউ হয়, এমসিকিউ পরীক্ষায় যারা টপ 30-তে থাকে তাদেরকে নিয়ে আমরা জুমে একটা রিটেন এক্সাম নেই। সো এই রিটেন এক্সামে তখন খাতা চেক করে করে টপ 10 বাছাই করে তাদেরকে প্রাইজ দেওয়া হয়। সো এটা তোমার পুরো চ্যাপ্টার আসলে কতটুকু দখলে আসছে সেই সম্পর্কে একটা ভালো ধারণা দিতে পারে ফাইনাল মেগা এক্সাম। এরপর আছে কোনো একটা প্রবলেম তুমি আমাদের কাছে ক্লাস করলা, আর্কাইভ ক্লাস দেখলা, বই পড়লা, কিন্তু তবুও মনে হলো না ভাই এই জিনিসটা বুঝলাম না, বা কোনো একটা টপিক মনে হচ্ছে ভাই বই এই প্রবলেমটা পাইছিলাম এটা তো ভাই বুঝতে পারলাম না, বা প্র্যাকটিস শিট একটা প্রবলেম দেখছি এটা তো বুঝতে পারলাম না, তাহলে সেটার জন্য তোমাদের জন্য থাকবে এসিএস ডাউটস। এসিএস ডাউটসে তুমি তোমার যে কোনো কনফিউশন ক্লিয়ার করে ফেলতে পারবা। যে কোনো একটা প্রশ্ন যদি করো তাহলে ওইটা সলভ করার জন্য দেখা গেছে আমাদের বুয়েট রুয়েট কুয়েট চুয়েটের হাজার হাজার পোলাপান আছে যারা এগুলা সলভ করার জন্য, তোমাকে হেল্প করার জন্য যারা আছে। সো এসিএস ডাউটস এ সম্পর্কে কিভাবে এটা কাজে লাগাবে এগুলো নিয়ে রেগুলার ভিডিও আমাদের গ্রুপের মধ্যে চলে যাবে, প্রাইভেট গ্রুপের মধ্যে। এরপর আছে সলভ ব্রাশ। এই সলভ ব্রাশ হচ্ছে তোমাদের আসলে কি বলবো, এই স্টুডেন্ট বয়সে টাকা কামানোর একটা বিশাল বড় জায়গা। এখানে তুমি তোমার বন্ধুদেরকে প্রশ্নের উত্তর দিয়ে, যে কোনো একটা প্রবলেমে কেউ পড়ছে, ধরো কোনো একটা ম্যাথ বুঝতেছে না, তুমি এটা বুঝো, তুমি যদি এটা সলভ করে দিতে পারো, একটা মাসে সর্বোচ্চ সংখ্যক যারা সলভ করে তাদেরকে কিন্তু আমরা একটা প্রাইজ মানি দেই। সো এই সলভ ব্রাশ সম্পর্কিত যে সমস্ত ভিডিও আছে সেগুলো প্রাইভেট গ্রুপে আপলোড করে দেওয়া হবে, কিভাবে এগুলো অ্যাক্টিভেট হবে, কিভাবে করে ইউজ করবা সেগুলো পেয়ে যাবা। মাত্রাহীন জিনিসটা কি? এটা হলো একটা সিমুলেশন সফটওয়্যার, এটা আমাদের নিজেদের বানানো একটা সিমুলেশন বানানোর ওয়েবসাইট আছে, এটা তোমরা ক্লাসের মধ্যেই দেখতে পারবা আমরা এটা কিভাবে ইউজ করি, তোমরা নিজেরাও ইউজ করতে পারবা। ধরো একটা বলকে কোনাকুনি ছুঁড়ে মারা হয়েছে, তাহলে এটা কোথায় গিয়ে পড়বে এটা তুমি একদম দেখতে চাও, তো সেই ক্ষেত্রে মাত্রাহীন ইউজ করে আমরা এখানে তোমাকে পড়াবো। সো এটা একদম আমাদের ব্যাচের জন্য ডেডিকেটেডলি এটা কিন্তু বানানো। ওকে, সো এই হচ্ছে আমাদের ব্যাচের ফিচারগুলা, এবং এটার ক্লাস কিন্তু যেটা বললাম আজকে থেকে শুরু হচ্ছে। আজকে থেকে শুরু হচ্ছে 23শে মে, আমাদের রাত 10টা থেকে আজকে ক্লাস শুরু। সো একদম প্রথম থেকে চেষ্টা করো ক্লাসগুলাতে জয়েন করে প্রত্যেকটা টপিক ধরে ধরে বোঝার।
এবং এই ফিচারগুলো যদি ইউজ করে ফেলতে পারো, তুমি এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, আর কোথাও আটকাবা না ইনশাল্লাহ। এবং আমাদের এই ব্যাচগুলোতে যদি ভালো মতন সিনসিয়ারলি তুমি ক্লাসগুলো করে থাকতে পারো, মানে তুমি যদি একটু ম্যাচিউরড হও, যদি এরকম হয় যে না তোমার এখনো বাসায় পড়তে বসানোর জন্য বেত নিয়ে দৌড়ানো লাগে, বা বাসায় বকা না দিলে, পিটানি না দিলে তুমি পড়াশোনা করো না, তাইলে ভাই তোমার জন্য আমাদের এই ব্যাচ না। যারা একটু পড়াশোনা নিয়ে সিরিয়াস এবং যাদের ওই গোল আছে যে না আমি আসলেই ভালো একটা ভার্সিটিতে চান্স পাইতে চাই, এইচএসসিতে ভালো একটা রেজাল্ট করতে চাই, যদি এরকম গোল তোমার থাকে তাহলে তোমার জন্যই আমাদের এই ব্যাচ। সো তাহলে যদি তুমি এই গোলের সাথে অ্যালাইন থাকো তাহলেই যুক্ত হও এবং একদম প্রথম থেকে সিরিয়াস থাকো। যা কিছু বলা হবে, যা কিছু পড়ানো হবে, প্রথম থেকে সিরিয়াস থাকো। অনেকে বলো ভাইয়া বইপত্র তো কিনি নাই, কি বই কেনা যায়? বইয়ের জন্য আমি বলবো বেশিরভাগ বইতে, বেশিরভাগ এক এক কলেজে এক এক রকম বই। 9, 10 তোমরা দেখছো বই একটাই, কিন্তু কলেজে বই অনেকগুলা, অনেক টাইপের বই আছে, অনেক রাইটারের বই আছে। সো বেশিরভাগেরই কন্টেন্ট মোরলেস একই রকম, ম্যাথে কিছু এদিক ওদিক থাকে। সো যেহেতু ম্যাথের জন্য আমরা এই শীট দিচ্ছি, তাহলে তোমাদের ম্যাথের জন্য আলাদা করে বই আসলে লাগবে না। কিন্তু এটা ভালো হয় যে একাধিক বই রাখলে, ধরো একটা বইয়ে একটা টপিক পড়ছো, বইটা তুমি মনে হলো অনেক কঠিন করে পড়াইছে, মানে কঠিন ভাষা, তখন তুমি ওই টপিকটা আরেকটা বইয়ের হেল্প নিতে পারবা। অনেকের দেখা যায় যা তুমি সিনিয়রদের সাথে কথাবার্তা বলে দেখো, তাদের বাসায় ফিজিক্সের 3-4টা সেটের বই আছে। সো এটা কমন, এটা কিন্তু নর্মাল একটা কাহিনী। সো এখন তুমি বই কিনতে যেও না, তোমার জন্য তোমাদের ব্যাচের যে বই সেটা যদি বের হয়ে থাকে তাহলে কেন, কিন্তু পুরানো বই এখন কিনতে যেও না, পুরানো বই ম্যানেজ করো। আমাদের এই ক্লাস শুরু করার জন্য তোমার এখনই বই থাকা লাগবে না, ক্লাসের স্লাইড যে থাকবে এটাই তোমার জন্য এখন একটা বই। নতুন বই যদি বাজারে তোমাদের ব্যাচের জন্য আসে তাহলে সেটা কিনো, ঠিক আছে? তাহলে সেটা কিনবা। কোনটা কিনতে পারো? শাহজাহান তপন স্যারের বই খুবই কমন, এটা খুব সহজ ভাষায় লেখা থাকে, এটা সাথে রাখবা। ইসাক স্যারের বইটা মেডিকেলের জন্য সবাই ফলো করতে বলে। ইসাক স্যারের বইয়ের থেকে টুকটাক মেডিকেলের জন্য প্রশ্ন থাকে, মেডিকেলের প্রশ্ন ব্যাংক দেখলেই বুঝবা। এছাড়া আমার কাছে সবচেয়ে বেশি গোছানো যেই স্যারের বইটা লাগে এটা হলো সেলু স্যারের বই, খুবই সুন্দর গোছানো একটা বই। আর তাছাড়া এসএস এর প্র্যাকটিস শিট মাস্ট, এটা মাস্ট, যেটা আমরা তোমাকে বললাম যেই দুইটা প্র্যাকটিস শিট দিচ্ছি, একটা হলো মাস্টারি আর একটা হচ্ছে এইচএসসি প্রেপ। ওকে, সো এই ছিল আমাদের ওরিয়েন্টেশন এবং গাইডলাইন। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো সেশনটা করার জন্য। সো এই বলে শেষ করছি, আর দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সবার সাথে লাইভ ক্লাসে। এবং সবাই চেষ্টা করো একদম প্রথম থেকে সিরিয়াস থাকার জন্য, এবং যখন আজকে ক্লাসে নোট করবা চেষ্টা করবা নতুন একটা খাতা নিয়ে সুন্দর করে গুছিয়ে ক্লাসগুলা করার জন্য। সো ইনশাল্লাহ ইন্টারের লাইফ তোমাদের শুরু হয়ে যাচ্ছে। সবার এই এইচএসসি সময়টা ভালো কাটুক, আমাদের সাথে কাটুক, সেই দোয়া করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।